রাইট, লেফট, রাইট, লেফট, রাইট। বুঝতে পারলে? এই যে ব্যায়ামটা তোমাদের দেখাচ্ছি সেটা কিসের জন্য দেখাচ্ছি? দুই পাশে চর্বি কমানোর জন্য। এবার দেখো চর্বি আর কোন জায়গায় জমে আমাদের শরীরে? এই সামনের দিকে জমে এবং পিছন দিকে জমে। এই দুই জায়গার চর্বি ডিসলভ করার জন্য, কমানোর জন্য আমরা কি কি ব্যায়াম করবো? দেখো সবাই সামনের দিকে হাত করো, জায়গা নিয়ে নাও, পিছনের দিকে একটুখানি সরে যাও, দেখো কারোর উপর পড়ে যাও না। পিছনে যারা আছে তারা কিছু কি দেখতে পাচ্ছে না? কিছু দেখতে পাচ্ছে না। সবাই অ্যাক্টিভ মনোসংযম করো। এদিকে এখন পড়াশোনা করার দরকার নেই, চলো আজকে পড়াশোনা ছুটি, চলো আজকে ব্যায়াম হবে, প্রাণায়াম হবে, অনেক কিছু শিখবো। ভালো লাগছে না লাগছে না তোমাদের? ভালো লাগছে? চলো সবাই আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আসবো। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যাব। মাথা ঘুরে যাচ্ছে না তো কারোর? কারোর খারাপ লাগছে না তো? এত স্যার কি দরকার, করবো না, এরকম কার মনে হচ্ছে? চলো ব্যায়াম করার সময় অ্যাক্টিভ থাকবো। শরীর দেখলে যেন বোঝা যায় তুমি ব্যায়াম করো বা অ্যাক্টিভ থাকবো। আমরা আস্তে আস্তে করবো, একদিন হবে না এটা। আমরা ধীরে ধীরে করবো, ঠিক আছে? তো চলো আর একটু স্পিডে করবো আমরা। নিতে নিতে পিছনের দিকে, ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিতে নিতে পিছনের দিকে, ছাড়তে ছাড়তে সামনের দিকে। ঠিক আছে? তাহলে এটা তুমি যতবার পারবে, 5 বার 10 বার, তোমার যতবার ভালো লাগবে তুমি করবে, জোর করে করবো না, ঠিক আছে? এইবার নিজে ডান হাতটাকে বাম হাত দিয়ে ধরো। নিজে ডান হাত, কার কোনটা ডান হাত জানো তো? সবাই জানো ডান হাত? ডান হাতটাকে ধরো বাম হাত দিয়ে। চলো কানের কাছে নিয়ে যাও। প্রথমে রাইট সাইড ডান দিকে টানবে, আমি তোমাদের উল্টো দিকে আছি। প্রথমে ডান দিকে টানো, সবাই ডান দিকে টানো। এরপর লেফট সাইড বাম দিকে টানো। সামনের দিকে ঝুঁকবো না, যতটা পারবো একদম এইখানটা বুঝতে পারবো কতটা ফ্যাট আছে। চলো এবার একটু তাড়াতাড়ি করি না? রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড। চলো এইবার ডান হাত দিয়ে কোণাসন, আসনটার নাম হচ্ছে কোণাসন। ডান হাত দিয়ে বাম পাকে শোবো, বাম হাত দিয়ে ডান পাকে শোবো, ঠিক আছে? সবাই রেডি? চলো ধীরে ধীরে। রাইট সাইড, মাথা ঘাট দেখে নাও, পজিশন দেখে নাও, এরকম সোজা থাকবে। চলো নেক্সট, এবার একটু তাড়াতাড়ি করব। রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড। হয়েছে? এইবার তোমাদের একটা পশ্চাৎ শেখাচ্ছি, মানে ব্যায়াম শেখাচ্ছি হাইট বাড়ানোর জন্য। হাইট বাড়ানোর জন্য যে আসনটা করবো তার নাম হচ্ছে তারাসন। হাইট বাড়ানোর জন্য, অনেকে হাইট বাড়ে না, তবে এমন ব্যাপার না যে এটা করতে লাগে কাল থেকে হাইট তোমার বাড়তে লাগে, তাহলে মুশকিল। সুতরাং যদি করো তাহলে কিছুটা হাইট অন্তত বাড়ে। এই আসনটার নাম তারাসন। চলো ধীরে ধীরে উপরের দিকে টান করে উঠবো, ধীরে ধীরে নিচের দিকে নামবো, ধীরে ধীরে উপরের দিকে উঠবো যতটা পারবো, ধীরে ধীরে নিচের দিকে নামবো, আবার ধীরে ধীরে উপরের দিকে উঠবো, ধীরে ধীরে নিচের দিকে নামবো। এবার এই অবস্থাতে পাটা ফাঁক করবো, তির্যক তারাসন, ঠিক আছে? চলো রাইট সাইড তোমাদের নিজে ডান দিকে, লেফট সাইড আস্তে আস্তে বাম দিকে, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড। আমি ঘুরে গেলে মনে হয় তোমাদের সুবিধা হবে, নাহলে এক এক ঘুরে যাচ্ছে। চলো রাইট সাইড, লেফট সাইড। এই যে ব্যায়ামগুলো তোমাদের দেখালাম এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হলো, তার সঙ্গে সঙ্গে মেন কঠিন ব্যায়ামে যাওয়ার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেওয়া উচিত। শরীরকে কোনো কঠিন ব্যায়ামে নিয়ে যাওয়ার আগে কিছু ফ্রি
ফিটনেস করে নেওয়া উচিত, যেগুলো করলে শরীরের সমস্যা হবে না। ঠিক আছে, এবার তোমাদের যে ব্যায়ামগুলো করবো হচ্ছে কোমর, হাঁটু এইসব জায়গায় যন্ত্রণার জন্য। যাদের কার কার বাড়ির বাবা মায়ের কোমরে যন্ত্রণা হয় হাত তোলো তো। আর বাকি কটা থাকবে? আচ্ছা, হাঁটুর যন্ত্রণা কার কার বাবা মায়ের দাদুর হয়? হাঁটুর যন্ত্রণা, বাবা হাঁটুর যন্ত্রণা। আর কোমরের যন্ত্রণা? কোমরের যন্ত্রণা হয়। তোমার নাম কি? সোনারুল বললো যে ওর বাড়িতে বাবা না খা, বাবা হাঁটুর যন্ত্রণা। আর কার হয় বললে? হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা বাবা মায়ের দাদুদের কার কার হয়? সবার হয়। তাহলে আজ এখন যে ব্যায়ামগুলো শেখাবো সেগুলো বাড়িতে গিয়ে বলবে, ঠিক আছে? আর যদি মনে না থাকে তাহলে আমাদের এখানে ভিডিও হচ্ছে, ভিডিওটাও পাবে। শেষে এত মনে রাখতে পারবে না, যা বলবো মনে রাখতে পারবে না, শেষে পুরোটা তোমাদের শেখাবো। চলো, প্রথম আমরা করব ভুজঙ্গাসন। এবার একটু আমাদের শুয়ে করতে হবে, একটু জায়গা লাগবে। জায়গা নিয়ে নাও সবার। চলো, দুটো পশ্চারে করবো আমরা, সবাই দেখতে পাচ্ছ? চলো ধীরে ধীরে উপরের দিকে উঠবো। এইটার নাম হচ্ছে কি? ভুজঙ্গাসন। ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সর্প, এটাকে স্নেক পশ্চার বলা হয়, সর্পাসন। ঠিক আছে, এতটা উঠবো। এবার করবো আমরা পূর্ণ ভুজঙ্গাসন। তাহলে আমরা দুবার করে নিই। চলো, নিঃশ্বাস নিতে নিতে নিচের দিকে নামবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে উঠবো। রাইট মেথড এবং টাইমিং আমাদের যেন ঠিক থাকে। তাহলে কি বললাম? নিঃশ্বাস নিতে নিতে নিচের দিকে নামবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উপরের দিকে উঠবো। এই হচ্ছে ভুজঙ্গাসনের ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ দেখো, হাত দুটোকে ব্লক করো, দিয়ে বুকের কাছে নিয়ে এসো, দিয়ে একদম পূর্ণ ভুজঙ্গাসন উপরের দিকে উঠবো। কার কার ভালো লাগছে? চলো নিচের দিকে নামবো। চলো ফাস্ট করবো এবার। চলো ফাস্ট। ভালো লাগছে? তাহলে আসনটার নাম কি বললাম? আসনটার নাম কি বললাম? এই তো মেমোরি স্ট্রং করতে হবে। আসনের নাম কি বলেছিলাম? হ্যাঁ, একজন বলেছে, বলো। ভুজঙ্গাসন। ভুজঙ্গ শব্দ অর্থ কি বললাম? এত লুজ মেমোরি হলে তো চলবে না। ভুজঙ্গ শব্দ অর্থ কি বললাম? সর্প মানে সাপ, স্নেক। চলো, তাহলে এরপর যে আসনটা আমরা শিখবো, চলো দাঁড়াবো না কেউ, এখন আর দাঁড়ানো পশ্চার ব্যায়াম করবো না, সবাই বসে যাবো। এই যে দেখো, আমি যে পশ্চারটাতে বসে আছি এখন, এই যে আজকে আমার সঙ্গে কথা হবে, আজকে পাশে বন্ধুর সঙ্গে কোনো কথা হবে না। আজকে যা কথা হবে কোনো রকম কথা হবে না। আজকে যা কথা হবে আমার সঙ্গে হবে, ঠিক আছে? মনে থাকবে। চলো, এই যে পশ্চারটাতে আমি বসে আছি, এটার নাম হচ্ছে বজ্রাসন। এই দেখে নাও, কি পশ্চারটা দেখে নাও ভালো করে, দেখে নিয়েছো কিভাবে বসবে? কেন সবাই দেখতে পাচ্ছে না? অসুবিধাটা হচ্ছে, উপরে করলে সুবিধা হতো। দেখতে পাচ্ছ সবাই? পূর্ণ আহারের পর একমাত্র আসন হচ্ছে বজ্রাসন। ভর পেট খাবার খেয়ে যদি তুমি এই আসনে বসে থাকো তাহলে খাবার হজম হবে, এবং এই আসনে বসে যদি চুল আঁচড়াও তাহলে চুল কালো হবে। আমি আস্তে আস্তে বলবো, শেষে আমি তোমাদের কাছে কিছু প্রশ্নও নেবো, কীভাবে পেটের সমস্যা, নানা রকম প্রশ্ন নেবো। আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা শুনতে থাকো। তাহলে এই আসনটার নাম কি বললাম? বজ্রাসন। কি নাম তোমার? কি নাম শুনতে পেলাম? সাঞ্জনা, তাই তো? ঠিক বললাম তো? সাঞ্জনা বললো যে বজ্রাসন। তাহলে সবার নাম মনে থাকবে, বজ্রাসন। চলো, এবার যাদের কোমরের সমস্যা, ডাক্তারখানায় গেলে তাদেরকে ব্যাকওয়ার্ড বেন্ডিং মানে পিছন দিকে ব্যায়াম দেবে। যেমন আমি তোমাদের দেখাচ্ছিলাম কি ভুজঙ্গাসন। এবার আমরা আস্তে আস্তে করব অর্ধ চন্দ্রাসন।
দেখতে পাচ্ছ আমাকে সবাই? হাতটা এইভাবে রাখো, ধীরে ধীরে পিছনের দিকে যাব, যতটা পারবো, তুমি যতটা পারবে, ঠিক আছে? ধীরে ধীরে পিছনের দিকে যাব, তুমি যতটা পারবে। আবার ধীরে ধীরে উপরের দিকে আসবো। যখন তুমি এইভাবে বেঁকছো, ভালো করে দেখো, পুরো পশ্চারটা দেখো, যার কোমরে বেদনা বা এই জায়গায় বেদনা, আমাদের এই যে মেরুদণ্ড দেখেছো, এটা খুব মেরুদণ্ড, মেরুদণ্ড ছবিটা আনা হয়নি। আমাদের এই যে পিছনের সিটটা দেখেছো, এখানে 33 জোড়া ভার্টিকা আছে, এইরকম পর 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 জুড়ে আছে। অনেক সময় স্লিপ ডিস্ক, অর্থাৎ একটার উপর একটা যদি চেপে যায়, পেসটা যদি কম হয়ে যায়, এই পেসে এই রকম অনুপাতে জায়গা থাকে, 33 জোড়া এরকম থাকে। যদি জায়গা কমে যায় তাকে স্লিপ ডিস্ক বলা হয়, একটার উপর একটা যদি চেপে যায়, তখন বেদনা আরম্ভ হয় এই জায়গা। তাই এই জায়গায় বেদনা কমানোর জন্য এই যে পশ্চারটা, কি নাম বললাম? এই পশ্চারটার নাম অর্ধ চন্দ্রাসন, হাফ মুন পোজ। চলো আরেকবার বলবো, অর্ধ চন্দ্রাসন। যতটা পারবে, চলো আস্তে আস্তে উপরের দিকে এসো। এইবার হাত দুটোকে গোড়ালির উপর রাখবো, উষ্ট্রাসন। উঠের মতো পোজ, ক্যামেল পোজ, উষ্ট্রাসন। যত ব্যায়াম, চলো আস্তে আস্তে উপর দিকে উঠে এসো। কার ভালো লাগছে? স্যার কি যে অসুবিধায় ফেলালেন আজকে, এরকম কাম মনে হচ্ছে? বেশ, চলো আজকে একটু কষ্ট করে শিখে নাও, ঠিক আছে? তাহলে চলো আর একবার করি। অর্ধ চন্দ্রাসন করো দেখি সবাই। চলো রেডি, ব্যাক পোজে যাও সবাই, পিছনের দিকে যাও, ধীরে ধীরে পিছনের দিকে যাও, ব্যাক পোজে যাও, পিছনের দিকে যাও। চলো সামনের দিকে এসো। এবার আমরা করবো উষ্ট্রাসন। মনে আছে সবাই কি বলেছিলাম? হাত দুটো পিছনের দিকে। চলো ধীরে ধীরে, চলো উপরের দিকে উঠে এসো। চলো এইবার কোমরের জন্য একটা ব্যায়াম দেখাচ্ছি, দেখো। চাক্কি পেশা। আগেকার দিনে চাল গম মায়েরা ভাঙতো, কিন্তু এখনকার দিনে আর ভাঙা ভাঙের কোনো সিস্টেম নেই। চলো এবার আমরা একটু চাল গম ভাঙবো। পেটের মধ্যে প্রচুর কোলেস্ট্রল জমে গেছে, ফ্যাট জমে গেছে, মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই ডাক্তারখানা না গিয়ে চলো আমরা একটু ব্যায়াম করবো প্রত্যেকদিন। চলো, আজকে আমি বারবার বলছি যে শুধু আমার সঙ্গে কথা হবে, কিন্তু আর কারোর সঙ্গে কথা হবে না, পাশের জনের সঙ্গে কোনো কথা হবে না, ঠিক আছে? চলো ধীরে 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 সামনের দিকে নিয়ে যাবো এবং পিছন দিকে নিয়ে আনবো। একটু ইয়ে করে না, জায়গাটা সাইড করে না, কেউ কারোর গায়ের উপর পড়ে যাবে। এইদিকে এসো, কিংবা এইখানটাতে চলে এসো। চলো কেউ কারো গায়ের উপর পড়বো না, ঠিক আছে? জায়গা আছে, জায়গা নিয়ে নেবো। একটু যদি ধুলো থাকে থাক, জামা কাপড়টা কালকে এসে দেবো, অসুবিধা কিছু নেই। চলো ধীরে ধীরে চলো সামনের দিকে, পিছনের দিকে যতটা পারবো। আমি এতটা নিয়ে যাচ্ছি বলে তোমাকে নিয়ে যেতে হবে না, যতটা পারবো। চলো সবাই, কেউ বসে থাকবো না। চলো আজ যে ধান গম যা আছে পেটের ভেতর ঢুকে ভাঙবো, ঠিক আছে? চলো ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী, বিপরীত দিকে। ক্লক অনুযায়ী হলো অ্যান্টি ক্লক অনুযায়ী। ধান গম ভেঙেছে আর আছে ধান গম। চলো তাহলে আমরা কি কি ব্যায়ামগুলো শিখলাম মনে থাকবে তো? তাহলে কোমরের যন্ত্রণার জন্য কি কি করলাম? প্রথম করলাম কি, কার মনে আছে দেখবো? আমি কিন্তু টেস্ট নেবো আজকে। প্রথম যে পোজটা করেছিলাম তার নাম কি? প্রথম যে পোজটা করেছিলাম তার নাম ভুজঙ্গাসন, কোমরে বেদনার জন্য। নেক্সট কি পোজ করেছিলাম? অর্ধচন্দ্রাসন। থার্ড কি পোজ করেছিলাম? স্নেহ হয়ে গেছে প্রথমে। তারপর উষ্ট্রাসন। তারপর কি করলাম এখনই? চাক্কি পেশা। মনে থাকবে? চাক্কি পেশা। চলো এইবার
আর তোমাদের যে ব্যায়ামটা আমরা করব তোমাদের কোমরের যন্ত্রণার জন্য, চলো যার যার কোমরের সমস্যা হচ্ছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠবো, পা দুটোকে ধরে ধীরে ধীরে উপরের দিকে উঠবো। স্কন্ধর আসন বলে আসনটার নাম। পুরো এই যাদের এই কাঁধের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা তাদের জন্য স্কন্ধর আসন। তাকে দেখে নেওয়া আগে ধীরে ধীরে নিচের দিকে নামবো, আবার উপরের দিকে উঠবো। ওরা যদি করতে যায় তো করুক, ওরাও যদি কেউ করতে যায় তো করুক, ওদেরও দাদাদেরকে দেখে করতে চান। চলো দেখো, হাসিও একটা ভালো ব্যায়াম, আমি শেষে হাসাবো তোমাদের, ঠিক আছে? আজকে মানুষ হাসতে ভুলে গেছে, কেউ হাসেই না, এমন মনে হচ্ছে তার সমস্যা যে যত পৃথিবীর সমস্যা তার মধ্যে হাসতেই ভুলে গেছে মানুষ। তো চলো, এরপর কোমরের যন্ত্রণার পর আমরা চলে যাব থাইরয়েডের সমস্যার জন্য। একটুখানি বলে নিই, আমাদের গলার একটা গ্রন্থি আছে, একে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এখান থেকে থাইরক্সিন হরমোন বেরোয়। আমি বলে দিই, আমাদের গলার মধ্যে একটা গ্রন্থি আছে, দেখো সবার, এই গ্রন্থিটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বেরোয়। এই হরমোন যদি কমে যায় বা যদি বেড়ে যায় তাহলে দুটোই রোগ, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। কি রোগ হবে দেখো, কখনো কখনো দেখবে কেউ মোটা হতে শুরু করবে, কখনো কখনো দেখবে কেউ শুকিয়ে যেতে শুরু করবে, দুটোই কিন্তু রোগ। এই রোগ মেটানোর জন্য আমরা যে দুটো ব্যায়াম শিখবো। তো চলো কি কি ব্যায়াম শিখবো। প্রথমটা হচ্ছে সর্বাঙ্গাসন। নাম দুটো আমি প্রথমে একটা বলে দিচ্ছি, সর্বাঙ্গাসন। দ্বিতীয়টার নাম করব হলাসন। এই দুটো আসন আমরা শিখবো থাইরয়েডের জন্য। চলো সবাই আসন করবো, রেডি? কেউ কারো ভাড়ে পড়ে যাও না, এই অবস্থাতে যদি পাটাকে পিছনের দিকে নিয়ে যাও তাহলে হয়ে যাবে হলাসন। ধীরে ধীরে সামনের দিকে এসো। আবার ভালো লাগছে না? লাগছে না? খুব ভালো লাগছে না? খুব খারাপ লাগছে? চলো তাহলে আরেকবার হয়ে যাক। আবার বলছি, কথা হবে না। একটাই আমার রিকোয়েস্ট বা তোমাদের কাছে, যে কথা হবে না। যা কথা হবে আমার সঙ্গে আজকে যত কথা হবে আমার সঙ্গে, আর কারোর সঙ্গে কোনো কথা হবে না, ঠিক আছে? চলো তাহলে প্রথম যে আসনটা দেখালাম লম্বা হয়ে উপর দিকে উঠে যাওয়া, তার নাম কি বললাম? তার নাম কি বললাম? আচ্ছা, নিচের দিকে ঝুঁকে যখন গেলাম সেই আসনটার নাম কি বললাম? হলাসন। এই দেখো, চলো আরেকবার সর্বাঙ্গাসন, মনে থাকবে। চলো সর্বাঙ্গাসন আরেকবার। সর্বাঙ্গাসন সবাই চেষ্টা করবো অন্তত করা। পিছনের দিকে পা নিয়ে গেলে হয়ে যাবে হলাসন। চলো সবাই হলাসন। চলো ধীরে ধীরে উপর দিকে আসবো। আস্তে আস্তে তাহলে তুমি যদি এই আসনটা করো তাহলে দেখো গলার মধ্যে যে থাইরয়েড গ্রন্থিটা আছে, এখান থেকে থাইরক্সিন হরমোন আমাদের শরীরে ঠিক মতো বেরোবে। তুমি যদি এই আসন না করো তাহলে তোমাকে ডাক্তারখানায় যেতে হবে এবং প্রত্যেক দিন তোমাকে ট্যাবলেট খেতে হবে, থাইরক্সিনের ট্যাবলেট খেতে হবে। তাই দুটো আসন আমরা শিখলাম থাইরয়েডের জন্য। তৃতীয় আসন দেখো, এবার আমি প্রাণায়াম তোমাদের শেষে দেখাচ্ছি। প্রাণায়ামও খুব দরকার আমাদের, প্রাণায়ামগুলো আমাদের
করব। তো থাইরয়েডের জন্য দুটো পোজ আমরা শিখলাম। এবার গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য, ঠিক আছে? তোমাদের একটা কথা বলছি যে কেউ কথা বলো না, আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। যা বলছি কিন্তু এখনই ধরবো আমি। আবার ব্রেন এত ডাল হলে হবে না, ফাস্ট ব্রেন করতে হবে, নাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সব স্কুলের থেকে আমাদেরকে টপে থাকতে হবে। তাহলে টপে থাকতে গেলে ব্রেনকে শার্প করতে হবে। শার্প করতে গেলে প্রাণায়াম ব্যায়াম অবশ্যই করতে হবে, নইলে কিন্তু তুমি কাউকে টপকাতে পারবে না, তোমাকে যদি টপকাতে হয়। তাহলে চলো গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য, এবার গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য আমরা শিখবো। তাহলে এখন আমরা কিসের জন্য ব্যায়াম শিখতে যাচ্ছি? গ্যাস অম্বল অ্যাসিডিটি যাদের হয় তাদের জন্য। তো চলো, বাড়িতে কার কার গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়? খুব কার? মায়ের না বাবার না কার? লজ্জার কোনো কারণ নেই, দেশের এখন 90% লোক গ্যাস অম্বল অ্যাসিডিটি। চলো, কার? বাবার না মায়ের না কার? বাবার গ্যাসের সমস্যা। কার? বাবার না মায়ের? মায়েরা বাবা দুজনেরই গ্যাস। চলো, আমি শেষে কিছু দিনচর্চা শেখাবো তোমাদের। সারাদিনে খাওয়া দাওয়া কেমন করে করতে হয়, জল কেমন করে খেতে হয়, সকালে উঠেই আমাদের কি করতে হয়, কিছু নিয়ম কানুন আজকে আমরা শিখবো। যে চলো, গ্যাসের জন্য প্রথমে আমরা ব্যায়াম শিখবো পবন মুক্তাসন। মনে থাকবে আসনটার নাম কি বললাম? পবন মুক্তাসন। পবন মানে হচ্ছে বায়ু, বায়ুকে রিলিজ করে দেয়। আমাদের পেটের মধ্যে যে বায়ু বা গ্যাস জমে, গ্যাসটাকে বের করে দেয়। চলো, ধীরে ধীরে হাত দুটো ব্লক করে মাথাটাকে ঢুকাবো। আগে দেখে নাও সবাই, আগে ভালো করে দেখে নাও, তারপর করবো। আগে দেখে নাও একবার। এটার নাম হচ্ছে পবন মুক্তাসন। যদি একটুখানি নরম, পেটের ভিতরে যা গ্যাস আছে সব বেরোতে শুরু করবে, ঠিক আছে? পবন মুক্তাসন এটা এক পা দিয়েও করা যায়। এক পা পবন মুক্তাসন, একটা পা দিয়েও, সিঙ্গেল পা দিয়েও করা যায়, এটা ডবল পা দিয়েও করা যায়। তাহলে আমাদের গ্যাস মেটানোর জন্য, ঠিক আছে? মুখে এই থুতুনিটা ঠিকবে, এখানে কুনুরের মধ্যে, থুতুনিটা কুনুরের মধ্যে ঠিকবে, থুতুনিটা। চলো, এই আসনটার নাম কি বললাম? পবন। পবন মানে কি বললাম? বায়ু। গুড। এবার সার্ফ হচ্ছে ব্যায়াম আস্তে আস্তে। চলো, পবন মুক্তাসন। এর পরের ব্যায়ামটার নাম হচ্ছে উত্তান পাদাসন। সংস্কৃতে পাদ মানে হচ্ছে পা, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে পাটাকে তুলবো, ততটাই তুলবো, মাথা দিয়ে দেখা যাবে না। উত্তান পাদাসন, ঠিক আছে? উত্তান পাদাসন মনে থাকবে। এরপর করবো, হ্যাঁ, নেক্সট আমরা করব নৌকাসন। চলো সব নৌকাসন। হয়েছে নৌকাসন। চলো সবাই আর একবার করবো নৌকাসন, আর একবার করবো নৌকাসন। অতটা দেখবে না, অতটা দেখবে না, এতটা দেখে নাও ভালো করে, এতটা দেখবে, একদম এতটা উঠবে না, এতটা, ঠিক আছে? এটার নাম কি বললাম? নৌকাসন। তাহলে আমরা কি কি আসন করলাম? পবন মুক্তাসন। এরপর পবন মুক্তাসনের পর কি আসন বললাম? নৌকাসনের আগে, নৌকাসনের আগে কি বললাম? প্রথমে তো করলাম কি আসন করলাম? প্রথমে পবন মুক্তাসন। এর পরেরটা কি করেছিলাম? আচ্ছা, এইটা কি করলাম? নৌকাসন। ঠিক আছে, এর পরের যে আসনটা করব সেটা হচ্ছে, চলো স্কন্ধরাসন আরেকবার করবো আমরা। স্কন্ধরাসন করতে গিয়ে আমরা যদি কোমরে হাত দিই তাহলে হয়ে যাবে সেতুবন্ধাসন।
পেটের গ্যাস অম্বল অ্যাসিডিটির সঙ্গে সঙ্গে গোটা শরীরে দিয়ে এক্সারসাইজ হবে। চলো ধীরে ধীরে নিচের দিকে নামবো, ধীরে ধীরে নিচের দিকে নামবো, ঠিক আছে? আর একবার করবো স্কন্ধরাসন, করার পর কোমরে যদি আমরা হাত দিই তাহলে হয়ে যাবে সেতু বন্ধাসন, ঠিক আছে? তো চলো সেতু বন্ধাসন আর একবার সবাই করবো একসাথে। চলো ধীরে ধীরে নামবো। তাহলে যাদের খুব বেশি গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়, আস্তে সবাই এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। যাদের যাদের বাবা মাদের সমস্যা হচ্ছে খাবার পর পরই জল পান করবে না, কি বললাম? যে যে খাবার পর পরই জল খাবে সারা জীবন তার গ্যাসের সমস্যা মিটবে না। কেন মিটবে না? না, আমরা যখন খাবার খাই আমাদের পেটকে অগ্নি নিয়ন্ত্রণ করে, বাত পিত্ত কফ বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রে একে। অর্থাৎ আমাদের বুক পর্যন্ত জল নিয়ন্ত্রণ করে, বুক থেকে পেট পর্যন্ত সূর্য অর্থাৎ তাপ নিয়ন্ত্রণ করে, এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বাত অর্থাৎ বায়ু নিয়ন্ত্রণ করে। তাহলে এই বুক পর্যন্ত নিয়ন্ত্রণ করে কফ, এখান থেকে এই পেট পর্যন্ত নিয়ন্ত্রণ করে পিত্ত, আর এখান থেকে এই পর্যন্ত নিয়ন্ত্রণ করে বাত। এবার খাবার তুমি খেয়েছো, ডাইজেস্ট হতে শুরু করেছে, সেই টাইমে তুমি জল খেয়ে নিলে, তার মানে পুরো ডাইজেস্ট সিস্টেমটা থিতিয়ে যাবে। এই জন্য খাবার খাওয়ার অন্তত 40 মিনিট পর আমরা জল পান করবো। যে কাল থেকে আমরা শুরু করব, মনে থাকবে? খাবার খেয়ে খেয়ে কতক্ষণ পর জল পান করতে হয়? 40 মিনিট পর। যে খাবার পর পরই জল পান করবে সারা জীবন তার গ্যাসের সমস্যা মিটবে না, ঠিক আছে? তাহলে যার যার গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে, আমি কিছু আয়ুর্বেদিক মেডিসিনও এনেছি, দেখাবো শেষে। তো যাদের খুবই গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে, ভালো করে ভেবে দেখবে খাবার পর পরই জল খাও, সেই জন্য জল খাবো না। তো চলো এবার আমরা শিখবো সূর্য প্রণাম। চলো সবাই একসঙ্গে শিখবো সূর্য প্রণাম। দেবু চলে এটা লাগিয়ে করবি না, চলে। হ্যাঁ, আমরা যে সূর্য প্রণাম, পুরো 12টা পোজের নাম দেওয়া হয়েছে সূর্য প্রণাম। এটা যে আমরা শিখবো 12 ধরনের পোজ আমরা শিখবো। চলো সবাই মেয়েদের ঘুরে যাবো এদিকে। চলো সবাই প্রণামাসন স্থিতিতে যাব প্রথম। চলো সবাই প্রণামাসনে যাব। এরপর আস্তে আস্তে উপরের দিকে হাত তুলবো, ঊর্ধ্ব হস্তাসন। যতটা পারবো উপরের দিকে নিয়ে যাবো, ঊর্ধ্ব হস্তাসন হলো। এরপর হাত ধীরে ধীরে নিচের দিকে নিয়ে আসবো, হাত একদম পায়ের পাতা পাশে যাবে, নাক হাঁটুতে ঠিকবে, ঠিক আছে? পদ হস্তাসন, স্টেপটার নাম পদ হস্তাসন। চলো ধীরে ধীরে হাত দুটো পায়ের পাশে আসবে, নাক হাঁটুতে ঠিকবে। এরপর বাম পা সঞ্চালনাসন, বাম পা পিছনের দিকে যাবে, হয়েছে? এরপর ডান পা সঞ্চালনাসন, দক্ষিণ পদ সঞ্চালনাসন। এবার যে আমার স্থিতিটা হয়েছে সেটা হচ্ছে পর্বতাসন। এইবার ধীরে ধীরে নিচের দিকে যাব, ষষ্ঠাঙ্গাসন, অর্থাৎ 6টা অঙ্গ মাটিতে টিকছে। এবার ভুজঙ্গাসন, হয়েছে ভুজঙ্গাসন। এইবার আস্তে আস্তে আবার পর্বতাসনে যাব। এবার প্রথমে বাম পা আগে নিয়ে গিয়েছিলাম পিছন দিকে, আবার বাম পাটাকে সামনের দিকে নিয়ে আসবো। এবার ডান পা পিছন দিকে নিয়ে গিয়েছিলাম, ডান পা সামনের দিকে নিয়ে আসবো। এবার আবার নাকটাকে ঠেকাবো হাঁটুতে, এবং আস্তে আস্তে হাতটাকে আবার উপরের দিকে নিয়ে যাবো, ঊর্ধ্ব হস্তাসন। এরপর আবার প্রণাম স্থিতিতে আসবো। তাহলে কটা স্টেপ হলো আমাদের? 12টা স্টেপ হয়েছে, 12টা ব্যায়াম।
যদি আমরা কোনো ব্যায়াম না করি, যদি সূর্য প্রণামটাকে ঠিকঠাক যদি আমরা করতে পারি, তাহলে আমাদের শরীর ঠিক থাকবে। চলো এবার একটু তাড়াতাড়ি হয়ে যাক সূর্য প্রণাম, ঠিক আছে? চলো সবাই প্রণাম শিখতে। চলো উপরের দিকে হাত, ঊর্ধ্ব হস্তাসন। চলো পদহস্তাসন, বাম পা সঞ্চালনাসন, দক্ষিণ পা সঞ্চালনাসন, ষষ্ঠাঙ্গাসন, ভুজঙ্গাসন, পর্বতাসন, বাম পা অগ্রে সঞ্চালনাসন, দক্ষিণ পা অগ্রে সঞ্চালনাসন, পদহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন, প্রণামাসন। ঠিক আছে? চলো আর একবার করব। কার কার খুব কষ্ট হচ্ছে? কার কার মরে গেলাম রে বাঁচারে, এরকম কার কার মনে হচ্ছে? ছেলেটা আজকে কার পাল্লায় বললাম রে, এরকম কার মনে হচ্ছে? দেখো গরম আমারও লাগছে, আমারও সমস্যা হচ্ছে। চলো চলো আর একবার তাদের প্রণামাসন। চলো তাড়াতাড়ি করবো। ঊর্ধ্ব হস্তাসন, পদহস্তাসন, বাম পা সঞ্চালনাসন, দক্ষিণ পা সঞ্চালনাসন, ষষ্ঠাঙ্গাসন, ভুজঙ্গাসন, পর্বতাসন, বাম পা অগ্রে সঞ্চালনাসন, দক্ষিণ পা অগ্রে সঞ্চালনাসন, পদহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন, প্রণামাসন। মনে থাকবে 12টা কোচ। চলো এই আসনটার পুরো প্যাকেজটার নাম হচ্ছে সূর্য প্রণাম। ঠিক আছে, সবার মনে থাকবে। চলো এইবার তোমাদের তাল গাছ কে কে করতে পারো? শীর্ষাসন বলা হয় একে। শীর্ষ মানে মাথা। পড়াকে মনে রাখতে পারো না, ভুলে যাও কে কে? আমিও ভুলে যেতাম, আমিও ভুলে যেতাম। এখন সবাই গীতাতে স্বয়ং অর্জুন বলছে মন বড্ড চঞ্চল। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলছে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রণতি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুবিভূষি দুষ্করম। বাতাসের থেকেও চঞ্চল হচ্ছে মন। অর্থাৎ বাতাস যদি একটা ঘরের মধ্যে দরজা জানলা লাগিয়ে রেখে দেওয়া হয় তাহলে থাকবে, কিন্তু তোমাকে যদি ঘরের দরজা জানলা বন্ধ করে রেখে দেওয়া হয় তোমার মন কিন্তু থাকবে না। স্বয়ং অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে মন বড্ড চঞ্চল, তাহলে একে বশ করবো কি করে? শ্রীকৃষ্ণ বলছে তার উপায় আছে। ঠিক 6ষ্ঠ অধ্যায়ে 35 নম্বর শ্লোকে বলছে অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কন্তে বৈরাগ্যেন চ বুঝ্যতে। অর্থাৎ অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে বশ করা যায়। তোমার মন হচ্ছে ছুটন্ত ঘোড়ার মতো, তাকে বশ করতে গেলে অভ্যাস, প্রত্যেকদিন নিরন্তর অভ্যাস দরকার। দেখো আমি আমার যতই কাজ থাক, আমি সকালে উঠে 1 ঘন্টা ব্যায়াম করবো, প্রাণায়াম করবো, তারপর অন্য কাজ। আমার হাজারো কাজ থাক, কলেজ আসা থাক, কোনো ইন্টারভিউতে যাওয়া থাক, যেখানে থাক, আগে আমার ব্যায়াম প্রাণায়াম, শরীর সুস্থ তো সবকিছু সুস্থ। আর শরীর যদি অসুস্থ থাকে তোমার কোনো কিছু করতে ভালো লাগে। এই জন্য 1 ঘন্টা সময় শরীরকে দেবে। চলো এই মনকে সুস্থ রাখতে গেলে যার যার ভুলে যাও তার জন্য শীর্ষাসন খুব ভালো আসন। অর্থাৎ সারাদিন আমাদের মাথাটা উপরের দিকে থাকে, রক্ত উপরের দিকে আমাদের মাথাতে যেতে পারে। চলো তুমি যেটা করছো সেটাও করবো, বৃক্ষাসন আমি করবো। চলো আগে আমি করে নিই শীর্ষাসন বা তাল গাছ যেটাকে তোমরা বলো। চলো সবাই যে যে পারবে সে করবে, চেষ্টা করবে, প্রত্যেকদিন চেষ্টা করবে। এই ব্যায়ামটা তোমাদেরকে শিখতেই হবে প্রত্যেককে, মনে থাকবে সবার। এই বয়স তোমাদের, এই হচ্ছে বয়স ব্যায়াম প্রাণায়াম শেখার। বয়স বেশি হয়ে গেলে কিন্তু আর শিখতে পারবে না। চলো সবাই করি, যে যে পারবো অন্তত করি। শীর্ষাসন যে জিত করবি না, শীর্ষাসন। এই যে ভাইটাকে দেখছো, এও কিন্তু যোগার একজন ট্রেনার। ও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু ও একটা যোগা ট্রেনার। তো চলো চলো ধীরে ধীরে উপরের দিকে উঠবো। যে ভুলে যাও, পড়া মনে রাখতে পারছো না, তার জন্য শীর্ষাসন।
কেউ কারো করতে গিয়ে ঘাড়ের উপরে এটা তোরা ঘাসে প্র্যাকটিস করে দিতে পারে ঘাসে মোটি আর টিপে এই যে মেয়েরা এখানে এসছো, ছেলেরা মেয়েরা এখানে এসছো, তোমাদেরকে আরো বেশি করে ব্যায়াম শিখতে হবে। যে সমস্ত বোনরা এখানে আজকে এসছো ব্যায়াম করতে, তাদেরকে আরো বেশি করে শিখতে হবে, কারণ তোমাদের শরীরের জটিলতা আরো বেশি ছেলের থেকে। সুতরাং তোমাদের নানা রকম মেনসিস প্রবলেম থেকে আরম্ভ করে নানা রকম সমস্যার জন্য তোমাদেরকে রিসাইক্লিং, প্রথমে আমাদের বডির মধ্যে যে সাইক্লিং চলছে তাকে ঠিকঠাক চালানোর জন্য তোমাদেরকে আরো বেশি করে নজর দিতে হবে। এই জন্য কিছু গার্জিয়ান এলে খুব ভালো হতো, বাবা মাকে বলতে পারতাম কথাগুলো। তো যা তোমাদেরকে বলে যায় কথাগুলো। তাহলে শীর্ষাসন কে করলে একবার দেখি, আমি তো দেখতে পেলাম না, কে করলে দেখি শীর্ষাসন একবার। আচ্ছা মেয়েদেরকে আজকে করতে হবে না, কে ছেলেরা পাচ্ছ দেখি একবার। চলো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা হচ্ছে 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 ঠিক আছে, আমরা চেষ্টাটা করছি। ঠিক আছে থাক, এখন আর করতে হবে না, ঠিক আছে। এখন আমি জানি না তাহলে তোমরা বাড়িতে কাল থেকে ব্যায়াম শুরু করছো। আস্তে, তোমরা বাড়িতে কাল থেকে ব্যায়াম শুরু করছো, আমাকে কথা দিচ্ছ। আমি কিন্তু বাড়ি গিয়ে দেখবো, আমি কিন্তু দেখে আসবো বাড়ি গিয়ে করছো না কথা দিলে কিন্তু এখানে কথা দেওয়ার পর যদি না করেছো তাহলে কিন্তু আরো খারাপ হবে, ঠিক আছে। তাহলে চলো, শীর্ষাসনটা তোমাদেরকে শিখতেই হবে, তোমাদের বৌদ্ধিক বিকাশের জন্য খুব দরকার শীর্ষাসন, ঠিক আছে। তবে একটা খেয়াল রাখবে, যাদের চোখের সমস্যা কানের সমস্যা তারা শীর্ষাসন করবে না, যাদের চোখের সমস্যা এবং কানের সমস্যা তারা শীর্ষাসন করবে না। এবার চলো আমরা সবাই একটু বসে বসে ঘাড়ের সমস্যা ব্যায়ামটা শিখে নিই। আচ্ছা তোমাদের আজকে ক্লাস হবে? ক্লাস তারপরে কোনো প্রবলেম নাই। আচ্ছা কত স্কুল কতক্ষণ পর্যন্ত হয়? স্কুলটা হ্যাঁ লাস্ট হয়ে যাবে নার্সারি 3:30 আর অবধি বাচ্চাগুলো সব। আচ্ছা আমি আর কিছু আড়াইটে বাকিরা 2:45। আমি আর 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। সব কিছু প্যাকেজটা কমপ্লিট করে অসুবিধা নেই তো কিছু? না অসুবিধা নেই তো? আচ্ছা তোমাদের কার কার ভালো লাগছে হাত তুলে দেখি, সবার ভালো লাগছে? আচ্ছা তোমরা কি চাও প্রত্যেকদিন ব্যায়াম শিখবে? তাহলে আরো ভালো হয়। প্রত্যেকদিন তো আসা সম্ভব নয়, চলো মাঝে মাঝে চেষ্টা করবো আসা, তোমাদের উৎসাহ দিয়ে খুব ভালো। হ্যাঁ মানে প্রতি সপ্তাহে আমরা শুক্রবার 2টি ক্লাস থাকে। আচ্ছা। আমি 2-4টা কি জানি একটা করাই আর আচ্ছা আচ্ছা আমি প্যাডের সময় একটু করে আমরা নর্মাল যেটা আর কি এইটুকু পাই আর ঠিক আছে। না ওদের এই হচ্ছে সময়, এখন যদি শেখানো যায় এটা হচ্ছে সময়। দেখি ভিডিওটা নিয়েছি, লাইভটা নিয়েছি। চলো তাহলে আমরা এবার ঘাড়ের সমস্যার জন্য, আচ্ছা বাড়িতে ঘাড়ের যন্ত্রণা কার কার হয়? তোমার হয় না তোমার বাবা মায়ের কার হয়? তোমাকে বলছি, তোমাকে বলছি কার হয়? বাবা ঘাড়ের যন্ত্রণা কার? তোমারই ঘাড়ের যন্ত্রণা হয়, কার হয়? কার, বাবার না মায়ের? তোমাকেই বলছি মায়ের ঘাড়ে যন্ত্রণা, মানে কারোর না কারোর কিছু না কিছু একটা লেগে গেছে, হয় ঘাড়ের, নইলে কোমরের, নইলে পেটে, নইলে দাঁতে, নইলে চোখের, কোনো একটা সমস্যা আছে। আচ্ছা সমস্যা কার বাড়িতে নেই এমন একজন হাত তুলে দেখি। ভালো করে কে কতটা শুনছো এর পরীক্ষা হচ্ছে কিন্তু। কার বাড়িতে কোনো রকম সমস্যা নেই এমন একজন হাত তুলে তো দেখি। আচ্ছা চলো আর না, চলো ঘাড়ের সমস্যার জন্য ব্যায়াম করবো সবাই, ঠিক আছে? সবাই রেডি? চলো অ্যাক্টিভ, সবাই মেরুদণ্ড সোজা করে বসো। আজ থেকে যখন বসবে মেরুদণ্ড সোজা করে বসবে। আমাদের দেশের কারণ মেরুদণ্ড সোজা নেই, খুব মুশকিল, সব মেরুদণ্ড ভাঙা। মেরুদণ্ড সোজা করে বসবে যখন বসবে, ঠিক আছে? স্পন্ডেলাইসিসের সমস্যা হবে না যখন বসবে, বাড়িতে ধ্যান দিয়ে আরাম করে নয়, বডি এইভাবে মেরুদণ্ড সোজা করে বসবে, ঠিক আছে? চলো প্রথমে নিজে নিজে মাথাটা বাম দিক থেকে ডান দিকে ঘোরাবো, বাম দিক থেকে ডান দিকে,
এরপর ডান দিক থেকে বাম দিকে ক্লক অনুযায়ী অ্যান্টি ক্লক অনুযায়ী। চলো প্রথমে বাম দিক থেকে ডান দিকে, এরপর ডান দিক থেকে বাম দিকে। ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে আস্তে আস্তে ঘোরাও দেখি সবাই। বাম দিক থেকে ডান দিকে। ম্যাম যারা আছেন আপনারাও করতে পারেন, ঠিক আছে, আপনারাও করতে পারেন, কারণ ঘাড়ের সমস্যা সবার। চলো 10টা স্টেপ শেখাবো। 1 নম্বর হলো, 2 নম্বর কাঁধে হাত দাও। এই কাঁধের বেদনার জন্য কাঁধে হাত দাও। প্রথমে ক্লক অনুযায়ী, এরপর অ্যান্টি ক্লক অনুযায়ী। চলো ঘোরাও আস্তে আস্তে, ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাও। আমি কেমন করে দেখাচ্ছি সবাই দেখো, এখানে হাত টাচ করছে, দেখো উপর দিকে নিয়ে যাও, উপরের দিকে নিয়ে যাও, আবার নিচের দিকে নিয়ে এসো, নিচের দিকে নিয়ে এসো। ঘাড়ে আরাম করছে, ভালো লাগছে ঘাড়ে? চলো এরপর যেটা করব, নিজের ডান হাত কানের পাশে রাখো, প্যারালাল ভাবে, এইভাবে নয়, এই জন্য দেখাচ্ছি, দেখো প্যারালাল থাকবে হাত। এবার হাত দিয়ে মাথাকে ঠেলবে, মাথা দিয়ে হাতকে ঠেলবে, কেউ কারো জায়গা থেকে সরে যাবে না, হাত থাকবে প্যারালাল, হাত ঝুঁকে থাকবে না, প্যারালাল থাকবে। চলো প্রেসার সৃষ্টি করো হালকা, যার কোনো মাথা বেঁকে যাবে না, মাথা বেঁকবে না, মাথা যেমন জায়গায় আছে সেরকম থাকবে। হাত দিয়ে হালকা প্রেসার দেবে, মাথা দিয়ে হাতকে প্রেসার দেবে, একে অপরের বিপরীতমুখী দেওয়া হবে। নেক্সট ওরকম বাম হাত প্যারালালভাবে লাগাবে, হাত ঝুঁকে থাকবে না, প্যারালাল সমানে থাকবে হাত। হচ্ছে আরাম করছে ঘাড়ে, ভালো লাগছে? চলো এরপর হাত ক্লোজ করো, মাথাতে দাও, মাথা দিয়ে হাতকে ঠেলো, হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে, হাত দিয়ে মাথাকে, ঘাড়ের উপর হালকা চাপ পড়ছে। চলো এবার পিছনের দিকে নিয়ে যাও হাতটাকে, ঠিক একই রকমভাবে হাত দিয়ে মাথাকে, মাথা দিয়ে হাতকে। আরাম লাগছে? চলো এরপর খিচুড়িতে হাত রাখো, খিচুড়িতে হালকা করে উপরের দিকে ঢেলো। এবার হাতটাকে মাথায় রাখো, হালকা করে নিচের দিকে, প্রত্যেকটি সমান সমান কাজ করবে। আর একবার হাতটাকে, ডান হাতটাকে নিজের সামনের দিকে রাখো, বাম হাত দিয়ে ধরবো, আস্তে আস্তে ডান দিকে টানবো, আবার আস্তে আস্তে বাম দিকে টানবো। আস্তে আস্তে বাম দিকে টানবো। তাহলে 10টা পোজ আমাদের হলো। আমি একটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি দেখালাম? মাথাটাকে বাম থেকে ডান দিকে ঘোরা, আবার এটাকে ডান থেকে বাম দিকে ঘোরা। নেক্সট দেখালাম হাতটাকে এই সাইডে রাখা, নিজের ডান হাত, নিজের ডান হাত, হাত সোজা করো, প্যারালাল, হাত প্যারালাল থাকবে, যে করবে হাত প্যারালাল থাকবে, ঝুঁকে থাকবো না, এই সাইডে যাবো না, হাত প্যারালাল থাকবে, ঠিক আছে? নেক্সট এইদিকে হাত থাকবে, এরপর ক্লক করে সামনের দিকে, এরপর নেক্সট পিছনের দিকে, এরপর থুতুনিতে, এরপর সামনের দিকে, এরপর এই কাঁধের উপর রেখে, পুরো প্রসেসটা মনে আছে তো? হাত ঠিকবে, কুনুয়ের এখানটা ঠিকবে, লুজ ভাবে না, কুনুয়ে এখানটা ঠিকবে, যতটা একদম বডি স্ট্রেট কাট থাকবে, টান পোর্শনে থাকবে, একদম লুজ থাকবে না, টান পোর্শনে থাকবে। এবং ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী, ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী। তাহলে এই যে পশ্চাৎগুলো আমি তোমাদের দেখালাম। আচ্ছা, আমি তোমাদের বসতে বলেছিলাম কিভাবে, যখন বসবো তখন কিভাবে বসতে বলেছিলাম? মেরুদণ্ড সোজা থাকবে। প্রথম তোমাদের একটু কষ্ট হবে, অসুবিধা হবে, যদি তোমাদের অভ্যাস না থাকে তাহলে একটু সমস্যা হবে। তাহলে আমরা ধীরে ধীরে এগুলো প্র্যাকটিস করবো। তাহলে আমরা কি কি ব্যায়াম শিখলাম দেখো। আমরা কোমরের জন্য ব্যায়াম শিখলাম, আমরা ঘাড়ের জন্য ব্যায়াম শিখলাম, আমরা পেটের সমস্যার জন্য ব্যায়াম শিখলাম, আমরা থাইরয়েডের সমস্যার জন্য ব্যায়াম শিখলাম। এবার তোমাদের আর দুটো ব্যায়াম আমি তোমাদের শিখিয়ে দিই,
যাদের সুগারের সমস্যা আছে। আচ্ছা, তোমাদের এখানে কারোর বাড়িতে মা বাবা কেউ সুগারের সমস্যায় ভুগছেন এরকম আছে? তোমাদের মানে তোমার সুগারও লেগে আছে? বাবার সুগার। আচ্ছা, তোমার কার সুগার? তোমার কার সুগার? তোমাকে বলছি, তোমার কার সুগার? বাবার সুগার। তোমার কার সুগার? মায়ের। তোমার দাদুর সুগার। তোমার কার সুগার? দাদা সুগার। আচ্ছা, হাত নামাও এবার। আচ্ছা, সুগার কি কেউ বোঝো? সুগার জিনিসটা কি? তা তো স্যার বুঝি না, মায়েরা বলে সুগার হয়েছে তাই বুঝি সুগার। তো চলো সুগার জিনিসটা কি একটুখানি জেনে নিই। সুগার কি? খুব বেশি কথায় নয়, খুব অল্প কথায়, তোমরা যেমন ভাবে বুঝবে। দেখো, আমাদের এই যে নাভি দেখছো, নাভির বাম দিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে। সেই অগ্নাশয় থেকে ইনসুলিন নামক হরমোন বেরোয়। গোটা শরীরটা হরমোনের জন্য চলে। তুমি হাসছো, কাঁদছো, যা করছো সব হরমোনের জন্য হয়। তো ইনসুলিন হরমোন যদি আমাদের নিঃসৃত না হয় তখন আমাদের সুগার হয়। সুগার থাকা উচিত। তোমরা বুঝবে না, বাড়িতে গিয়ে দেখবে খাওয়ার পর 150 এবং খাবার আগে 100 থাকলে সুগার ঠিক আছে। এর থেকে যদি বেশি হয় বা কম হয়, এবং জেনে রাখো সুগার যদি বেশি হয়, 150 থেকে বেশি হয়, 250, অনেকে 350, 450, অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে সুগার। সেই জন্য সুগার কিন্তু খুব মারাত্মক রোগ। এবং সুগার যার হবে তার সিমটম কেমন হবে দেখো। সুগার হলে জল তেষ্টা পাবে খুব বেশি, প্রস্রাব লাগবে বারবার, প্রস্রাবের ডোরা বিগড়ে লাগবে, অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায়। এবার দেখো এই সুগারকে কি করে সারাবো। এখন দেখো, আমি তোমাদের বললাম নাভির এই দিকে প্যানক্রিয়াস গ্রন্থিটা আছে। এখান থেকে যদি ইনসুলিনকে আমরা আবার রিপ্রোডাক্ট মানে বার করতে পারি তাহলে আমাদের সুগার হবে না। তো দেখো কি করে করবো। প্রত্যেকে বজ্রাসনে বসো। বজ্রাসনে বসতে বলেছিলাম, বজ্রাসনে বসো। বজ্রাসনে পা দুটো ওইভাবে নয়, পা দুটো ফ্ল্যাট হবে। দেখি সবাই বজ্রাসনে বসো না? সবাই বজ্রাসনে বসো। সবাই বজ্রাসনে বসো। বসো বসো। পা দুটো একটু চেপে থাকবে না, একটু উপরে চেপে থাকবে না। বসো। পা চেপে পা চেপে থাকবে না, আগে একটা পায়ের উপরে একটা থাকবে। এই পোজটার নাম হচ্ছে বজ্রাসন। তোমাদের কি বললাম? বজ্রাসন। তো চলো বজ্রাসন। প্রথমে নাভির উপরে বাম হাত দেবো। প্রথমে নিঃশ্বাস আগে বের করে দেবো। নিঃশ্বাস বের করে দিলাম। এরপর ডান হাতটা রাখবো, ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। আবার নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে। মনে থাকবে? চলো সবাই একবার করি। চলো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে। চলো সবাই রেডি, ডাউন, নিচের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে। এই আসনটার নাম হলো মন্ডুকাসন। মন্ডুক মানে হচ্ছে ব্যাং, ব্যাঙের মতো পোজ হয়, ঠিক আছে? এই আসনটার নাম হচ্ছে মন্ডুকাসন। এবং দেখো আর একটা আসন হচ্ছে শশকাসন। শশক মানে হচ্ছে খরগোশ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যাব। এটা সুগারের জন্য অব্যাহত ব্যায়াম। সুগারের জন্য, যার যার সুগার হয়ে গেছে বা মনে হচ্ছে লক্ষণ দেখা দিয়েছে তার জন্য। চলো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। ঠিক আছে? তাহলে এই আসনটার নাম কি বললাম? শশকাসন। শশকাসন। এবার আর একটা আসন দেখো, ময়ূরাসন। এটাও কিন্তু সুগারের জন্য খুব ভালো। দেখি কে কে করতে পারো, দেখে আগে আমি করে নিই, দেখো তারপর। আগে আমার দেখে নাও,
তারপর তোমরা করবে। চলো ময়ূরাসন। চলো করো। মনে থাকবে। ওই করো দেখি একবার সবাই, কে কতটা পাচ্ছ দেখি। হাত দুটো এইভাবে থাকে। হ্যাঁ, একবার দেখে নাও আসতে, সবাই একবার দেখে নাও, সবাই একবার দেখে নাও, দেখে নাও। এই দেখো হাত দুটো এই পোজে থাকবে। চলো এরপর চলো দেখি একবার করো দেখি সবাই ময়ূরাসন, বসে বসে সবাই যেমন তো দেখালাম করো দেখি, করো দেখি ময়ূরাসন। আচ্ছা চেষ্টা করছো, এটাই যথেষ্ট। বাইরে গিয়ে অন্তত চেষ্টা করবে, ঠিক আছে? বলো বাড়িতে বলবে না, বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে, বাইরে গিয়ে তোমরা এই ব্যায়ামগুলো করবে, ঠিক আছে? এবার আমরা কিছু প্রাণায়াম শিখবো, ঠিক আছে? চলো সবাই বসে যাও, সবাই পদ্মাসনে বসো, মেরুদণ্ড সোজা করে বসো, সবাই সবাই মেরুদণ্ড সোজা করে বসো, ঠিক আছে? চলো প্রথমে নিঃশ্বাস নেওয়া। দেখো ব্যায়াম করার সময় হচ্ছে খালি পেট, খাবার অন্তত 4 ঘন্টা পর, অর্থাৎ সকাল কিংবা বিকাল দুটো টাইমে ব্যায়াম করা যায়। খাবার খেয়ে একমাত্র বজ্রাসন, তার বেশি আসন করা যাবে। চলো আমরা প্রথমে নিঃশ্বাস নেব এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো। চলো নিঃশ্বাস নাও, ছাড়ো, হাত এখানে থাকবে, হাঁটুতে থাকবে। নিঃশ্বাস নাও, ধীরে ধীরে নিঃশ্বাস। তোমরা হাতের আমি দেখানোর জন্য করছি। চলো নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এর নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। দেখো যার যার স্মৃতিশক্তি মনে রাখতে পারো না, যার শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়, যে কাজে অ্যাক্টিভনেস আসে না, কাজে মন লাগে না, তার জন্য যত অক্সিজেন লেভেল তোমার শরীরে বাড়বে, তোমার শরীর তত এনার্জেটিক হবে, যত অক্সিজেন। এই জন্য ফাঁকা ঘরে ব্যায়াম করবে, এইরকম ঘরে নয় কিন্তু, যদি এই ঘরে আজ হচ্ছে ফাঁকা ঘর ব্যায়াম করবে, যতটা খোলামেলা থাকবে, কেন পর্যাপ্ত পরিমাণে হাওয়া আসছে, তো যতটা পারবে খোলামেলা জায়গায় ব্যায়াম করার চেষ্টা করবে, বদ্ধ ঘরে কিন্তু ব্যায়াম করবে না কেউ, ঠিক আছে? তো চলো তাহলে কি দেখালাম, ভস্ত্রিকা, ঠিক আছে? এরপর নিজে নিজে ডান হাতের বুড়ো আঙুল ডান নাকে ছিদ্রের উপর রাখো, নিজে নিজে ডান হাত, কার কোনটা ডান হাত? সবার ডান হাত চেনো তো সবাই? চলো ডান হাতের বুড়ো আঙুল ডান দিকে ছিদ্র বন্ধ করো, বাম হাত দিকে নিঃশ্বাস নিয়ে নাও। হাত তোমরা নড়াবে না, আমি দেখাচ্ছি। এই বাম হাত নয়, ডান হাত নিয়ে নাও। তোমরা হাত নড়াবে না, তোমরা হাত নড়াবে না, আমি দেখানোর জন্য করছি। নিয়ে নাও। এরপর এই 5টা আঙুলের নাম সবাই জানো তো? আচ্ছা বলো তো এই আঙুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুলি বা থাম। এই আঙুলটার নাম কি? তর্জনী। এই আঙুলটার নাম মধ্যমা। এই আঙুলটার নাম অনামিকা। এই আঙুলটার নাম কনিষ্ঠা। চলো 5টা আঙুলে 5টা নাম। তো চলো আমরা প্রথমে বুড়ো আঙুল মানে থাম আঙুল দিয়ে বন্ধ করলাম, এরপর অনামিকা, অনামিকা দিয়ে ডান দিকটা বন্ধ করে বাম দিকটা বন্ধ করে ডান দিকে হাওয়াটা বের করে দেবো। বের করে দিলে এবার আবার ডান দিক থেকে নাও, নাও, নিজে কেউ হাল ধরাবে না, আমি হাত দেখাচ্ছি, কেউ হাল ধরাবে না। চলো আবার বাম দিকটা বন্ধ করে ডান দিকটা বন্ধ করে বাম দিকে ছেড়ে দাও, আবার বাম দিকে নাও, ডান দিকে ছাড়ো, ডান দিকে নাও, বাম দিকে ছাড়ো, বাম দিকে নাও। এবার চলতে থাকবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তো চলো সবাই একসঙ্গে একবার ডান হাতে বন্ধ করো। যে এই যে প্রাণায়াম, এই প্রাণায়ামটার নাম হচ্ছে অনুলোম বিলোম। কি নাম বললাম?
অনুলোম বিলোম। তো চলো সবাই একবার করবো। একটা জিনিস বলছিলাম, হ্যাঁ যেদিকে আমি নিঃশ্বাসে টান পারি সেদিকে ছাড়া যাবে? হ্যাঁ, প্রথমে আগে বের করে দিচ্ছ, তারপরে ওই দিকে আবার নিচ্ছ। যদি তুমি না নাও তাহলে পরেরটা দিয়ে ছাড়তে পারবে না। প্রথম শুরু হচ্ছে নেওয়া থেকে। প্রথমে বাম দিকে নিলে, নেওয়ার পর ডান দিকে ছাড়লে, এবার ছেড়ে তোমাকে নিতে হবে, নাহলে তো ছাড়তে পারবে না। আবার নিলে আবার ছাড়লে, মানে ছাড়া নেওয়া ছাড়া নেওয়া ছাড়া নেওয়া, কিন্তু শুরুটা হয়েছে নেওয়া থেকে। ঠিক আছে, এর পরে প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম। কী করে করবো দেখো, আমাদের এই যে বডি সেকেন্ডে একবার স্ট্রোক দিয়ে হাওয়াটা বের করবো। চলো, নাকের ডগায় মশা ঢুকে গেলে যেমনভাবে করি, সবাই আমরা এইভাবে করি। ঘাড় মাথা নড়বে না, শুধু মধ্যপ্রদেশ নড়বে, মানে পেটটা নড়বে। টেনে নেওয়া নয়, ছেড়ে দেওয়া। টেনে নেওয়া নয়, ছেড়ে দেওয়া। নড়বে না, নড়া চলবে না, শুধু মধ্যপ্রদেশ নড়বে, বাকি ঘাড় নড়বে না, মাথা নড়বে না। বুঝতে পারছো? টেনে নেওয়া নয়, ছেড়ে দেওয়া। তুমি যেই ছেড়ে দিচ্ছ অটোমেটিক হাওয়া ঢুকে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা না বুঝতে পারছো না? বুঝে যাচ্ছে? চলো করো সবাই একসঙ্গে, খুব সুন্দর হচ্ছে। চলো সবাই একসঙ্গে করবো। এইটার নাম হচ্ছে কি বললাম? কপালভাতি। ভাতি মানে হচ্ছে ঔজ্জ্বল্য। আমাদের শরীরে গ্লেজ বৃদ্ধি পায়, ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপর আমাদের মনে রাখার জন্য ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী মানে যে ভ্রমরের মতো গুঞ্জন। আগে দেখে না, তারপর করবে। প্রত্যেকে বুড়ো আঙুলটা কানের মধ্যে রাখবো। আগে দেখে নাও, বুড়ো আঙুলটা কানের মধ্যে রাখবো। এই তিনটা আঙুল অর্থাৎ মধ্যমা, অনামিকা, কনিষ্ঠাকে এই চোখের উপরে রাখবো, আর তর্জনীটাকে কপালের উপরে রাখবো। এবং আস্তে আগে নিয়ে নেবো, দিয়ে করে একটা শব্দ হবে। ভ্রামরী মানে যে ভ্রমরের মতো গুঞ্জন। তার ফলে তোমার মাথার এই দিকে যে সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেইগুলো আবার ভাইব্রেশনের জন্য অ্যাক্টিভ হবে। তোমার মনে রাখার ক্ষমতা বাড়বে, তুমি পড়াশুনো ভালোভাবে করতে পারবে, কাজ করার পক্ষে এনার্জেটিক আসবে। চলো সবাই একবার করি। সবাই আগে নিঃশ্বাস নিয়ে নাও, যে করে শব্দ হবে সবাই। চোখ খোলো। ভালো লাগছে না খারাপ লাগছে? শরীর ভালো আছে না? মাথা ঘুরছে কারোর? মাথা ঘোরে না তো? তাহলে চলো, একটু অন্ধকার মতো ভাবো। এবার দেখো, তোমাদের আগে থাইরয়েডের জন্য আমি তোমাদের ব্যায়াম শিখিয়েছি কি কি, সর্বাঙ্গাসন আর হলাসন, মনে আছে? এবার উজ্জায়ী বলে একটা প্রাণায়াম আছে, যেটা থাইরয়েডের জন্য, যাদেরকে ওষুধ খেতে হয় বা থাইরয়েডের সমস্যা আছে তাদের সমস্যা মেটানোর জন্য। চলো সবাই গলাটাকে টাইট করে হাওয়াটাকে ভিতরের দিকে ঢোকাবো। দেখে আগে দেখে নাও ভালো করে, নাহলে করতে পারবো না। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ভিতরের দিকে ঢোকাবো। এটার নাম হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। যাদের যাদের থাইরয়েডের সমস্যা আছে, হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, উভয়ের ক্ষেত্রেই কাজে লাগে। চলো সবাই একসঙ্গে করবো। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ভিতরের দিকে ঢোকাবো। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাও। যদি কাশি আসে, সমস্যা কোনো কারণ নেই, প্রথমে কাশি আসতে পারে। এরপর বাঁ নাক দিকে হাওয়াটাকে বের করে দেবো। সবাই বুঝতে পারছো না? বুঝতে পারছো না? একদিনে এত কিছু বোঝাতে গেলে মুশকিল। এখন চলো, তাহলে এই 5টা প্রাণায়াম
আমরা শিখব। ঠিক আছে, এবার আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার আমরা কিছু সুস্থ থাকার জন্য দিনচর্চা শিখব এবং কিছু তোমাদের জন্য আয়ুর্বেদিক মেডিসিন এনেছি, আমি সেটা দেখাবো। সেটা খেলে আমাদের কীভাবে গ্যাস অম্বল অ্যাসিডিটি বাড়িতে বসে আমরা চিকিৎসা করতে পারি আমরা শিখব। চলো আমি তোমাদের আগে কিছু দিনচর্চা শিখিয়ে নিই। আচ্ছা, সবাই ঘুম থেকে ওঠো কটায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে 5টায় ওঠো বা অনেকে 4টায় ওঠো, যে যেমন করে ওঠো। আচ্ছা, যে যখন ওঠো মোটামুটি 5টার সময় যেন সবাই ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে, 5টার সময়। আচ্ছা, সকালে উঠে উঠেই কি করবে? না, সকালে উঠে উঠেই ব্যায়াম করা যাবে না। তোমার ধরো বিছানায় ঘুম ভাঙলো, এবার তুমি কি করবে? কি করবে? ব্রাশ। আর কি করবে? সকালে উঠে উঠেই আমরা ব্রাশ করব না, কি করব তাহলে স্যার? চলো আমরা শিখে নাও এবার। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে প্রাতে উত্থায় পিবেদ ওয়ারি, মধ্যান্তে পিবেদ চক্রম, নিশান্তে পিবেদ উষ্ণং দুগ্ধম, এতস্য যদি ক্রিয়াতে তবে বৈদেশ্য কিং প্রয়োজনম। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে, কি বলছে? সকালে উঠে উঠেই জল পান করবে 1 গ্লাস, টেস্টটা লাগুক আর না লাগুক। এরপর ল্যাট্রিন যাবে, অর্থাৎ পায়খানা করার অভ্যাস করবে। কার কার প্রত্যেক দিন পায়খানা হয় না? কার কার হাত তোলো তো দেখি। এই দেখেছো কি সমস্যা, পায়খানা হয় না সারাদিনে? পায়খানা হয় না, লজ্জার কোনো কারণ নেই, বলবে এটা একটা সমস্যা। পায়খানা হয় না সারাদিনে? পায়খানা হয় না সারাদিনে? তোমাকে বলছি হয় না সারাদিনে? তোমার হয় না সারাদিনে? কখন পায়খানা হয়? 1 সপ্তাহ পর পর। আস্তে আস্তে আস্তে। এটা শুনে তো আমরা অনেকে হাসছি, এটা শুনে অনেকে হাসছি, কিন্তু এটা হাসির কোনো কারণ না, এটা কিন্তু সমস্যাও। ভালো করে ভেবে দেখুন, 1 সপ্তাহ যদি পায়খানা না হয় তাহলে পেটের ভিতরে আর কি কি সমস্যা হতে পারে? পেটের ভিতরে আলসার হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। 1 সপ্তাহ মলটা জমে আছে পেটের ভিতরে, 1 সপ্তাহ ধরে, মানে 1 সপ্তাহ পায়খানা হচ্ছে না, এটা তো মানে ভাবাই মানে দুঃসাধ্যকর একটা ব্যাপার। সুতরাং আমি ম্যামদেরকে বলবো, যাদের যাদের এই ধরনের হয় বাড়িতে রিপোর্ট করে জানাবেন। এবং আজকে আমি যে নিয়মগুলো বলে দিচ্ছি একটুখানি শুনবে তোমরা, তাহলে তোমাদের প্রত্যেক দিন নিয়মিত পায়খানা হবে। ঠিক আছে? দেখো, যদি পায়খানা প্রত্যেক দিন না হয় তাহলে সেটা রোগ। যোগ শাস্ত্রে বলছে কি জানো? যোগস্থ কুরকর্মাণি সঙ্গং ত্যাক্ত্বা ধনঞ্জয়, সিদ্ধ্যা সিদ্ধৌ সমভূত্বা সমত্তং যোগ উচ্যতে। অর্থাৎ ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ। এই যে 1 সপ্তাহ পায়খানা হচ্ছে না, এটা যেমন তোমার সমস্যা, আবার একদিনে যদি তোমার 5 বার পায়খানা হয়, 25 বার পায়খানা, এটা তোমার সমস্যা। তোমার খিদে লাগছে না, এটা যেমন একটা সমস্যা, সারাদিনে প্রচুর খিদে লাগছে, এটাও একটা সমস্যা। জীবনে ব্যালেন্স যদি না থাকে, তুমি 5 টাকা ইনকাম করছো আর 50 টাকা নষ্ট করে দিচ্ছ, এটা তোমার সমস্যা। তাহলে ব্যালেন্স রাখাটাই হচ্ছে যোগ। তাহলে আজ থেকে, এই কে বলছিল পায়খানা হয় না, সকালে উঠে উঠে কি করতে? সকালে উঠে উঠে কি করো? সকালে উঠে উঠে পানি খাও না খাও না? কতটা খাও? 1 গ্লাস পানি খাও। যাদের যাদের একে বলা হয় কোষ্ঠকাঠিন্য, যদি আমরা বিজ্ঞানের ভাষায় বা ডাক্তারি ভাষায় বলি, তাহলে হয়ে যাবে কি? মল না ত্যাগ করা, কনস্টিপেশন, একে যদি ডাক্তারি ভাষায় বলি। এবং যদি অতিরিক্ত পায়খানা হয় তাকে বলে কোলাইটিস। আচ্ছা, তোমাদের কি আমার কথা ভালো লাগছে না? তাহলে আমি বন্ধ করে দিচ্ছি। ভালো লাগছে না? ভালো লাগছে না? তাহলে বকছো কেন? আমিও বকছি, তোমরাও বকছো, তাহলে কেউ কারোর কথা শুনতে পাবো না। মুশকিল তো হয়, যখন আমি বকবো তখন তোমরা বকবে না, তোমাদেরকে বকতে বলবো তখন আমি বকবো না।
দুইজন যদি কথা বলি তাহলে তো কেউ কারো কথা শুনতে পাবো না। সেই জন্য ক্লাসে যখন স্যার পড়াবেন বা ম্যাম পড়াবেন তখন তোমরা চুপ করে থাকবে। তোমাদেরকে যখন পড়া বলতে বলবে তখন তোমরা পড়া বলবে। মনে থাকবে না? থাকবে না? চলো তাহলে এই যে পায়খানা হচ্ছে না, এটা যদি ডাক্তারখানায় যাও তাহলে তোমাকে বলবে কনস্টিপেশন। আবার যে অতিরিক্ত পায়খানা হয় একে বলবে কোলাইটিস। দুটোই সমস্যা। অতিরিক্ত পায়খানা হওয়া সমস্যা, সেই জন্য ব্যালেন্স রাখতে হবে। দিনে সকালে উঠেই কি বললাম, সকালে উঠেই জল পান করবো অন্তত 1 গ্লাস। একে বলা হয় উষা পান। আমাদের ভারতীয় শাস্ত্রে সকালবেলাটাকে বলা হয় প্রভাত কাল, তার আগে যেটাকে মর্নিং বলো তোমরা, তার আগে হচ্ছে উষা কাল। দুপুরবেলাটাকে বলা হয় মধ্যাহ্ন, যেটাকে নুন বলো তোমরা। তার আগের সময়টাকে বলা হয় পূর্বাহ্ন। তারপরের সময়টাকে বৈকালবেলাটাকে বলা হয় অপরাহ্ন। তারপর সন্ধ্যাবেলা, তারপর নক্তম বেলা, যেটাকে গুড নাইট বলো তোমরা। আমাদের সংস্কৃত সাহিত্যে এই টাইম টেবিল ভাগ করা হয়েছে। তো সকালবেলায় উঠে উঠে কি পান করবে? কতটা জল পান করবে? মোটামুটি 1 গ্লাস। আর পারলে জলটাকে হালকা গরম করে নেবে। যদি কারো বাড়িতে ফ্ল্যাক্স থাকে তাহলে রাত্রে শুতে যাওয়ার আগে 1 ফ্ল্যাক্স জল ভরে নিয়ে যাবে, তাহলে সকালবেলাতে তোমার গরম করতে হচ্ছে না। তাহলে হালকা গরম জল, একে বলা হয় ঈষদ উষ্ণ। ঈষদ মানে হচ্ছে অল্প, উষ্ণ মানে হচ্ছে গরম। ঈষদ উষ্ণ জল পান মনে থাকবে সবার। তাহলে সকালে উঠে যার যার, আমি ম্যামদেরকে বলবো বা স্যারদেরকে বলবো, যার যার 1 সপ্তাহ ধরে পায়খানা হচ্ছে না বাড়িতে জানাবেন অন্তত, বা বাড়ির লোক নিশ্চয় জানে, একটু কল করবেন। এটা কিন্তু তার সমস্যা। এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ও পরে আরও নানা রকম রোগে কিন্তু ভুগবে। সেই জন্য তোমাকে বললাম সকালে উঠেই তোমার কী জল পান করবে? হালকা গরম জল পান করবে সকালে উঠে, ঠিক আছে? তাহলে আয়ুর্বেদ শাস্ত্রে বলছে প্রাতে উত্থায় পিবেত বাড়ি, সকালে বয়াকারাশয় বাড়ি মানে হচ্ছে জল। তাহলে সকালে উঠেই জল পান করবে। এবং বলা হয় মধ্যাহ্নে পিবেত তক্রম। তক্রম মানে হচ্ছে ঘোল দই। রাত্রে কেউ দই খাবে না। আয়ুর্বেদ শাস্ত্রে স্পষ্ট ভাষায় নিষেধ করা হচ্ছে নক্তম দধিমা ভুঞ্জিত। যে রাত্রে দই খাবে তার শরীরে সমস্যা হবে। যে রাত্রে দই খাবে, কারণ দইকে হজম করার জন্য যে এনজাইম সেটা দুপুর বেলাতে আমাদের শরীরে উৎপন্ন হয়। সেই জন্য তুমি দুপুরে যত খুশি দই খাও, তোমার কোনো শরীর খারাপ হবে না। রাত্রে সন্ধ্যার পর দই খেলে তোমার সমস্যা হবে। এই জন্য দই খাবে দুপুর বেলায়। এই সময়টা দই খেতে পারবে। খুব সুন্দর কথা বলেছে। তোমার নামটা কি? রক্তিম, তাই তো? রক্তিম দেখো বলেছে যে রাত্রে দই খায় না। তোমরা কে কে রাত্রে দই খাও একটু হাত তোলো তো দেখি। এই দেখো, 2, 3, 4, 5। এরপর এই জন্য বাবা মাদের নলেজ থাকা দরকার। ছেলেদের থেকে বাবা মাদের এই নলেজগুলো যদি না থাকে তাহলে আমাদের পরিবারের রোগ আসবে। কীভাবে রোগ এন্টার করে সেটা বোঝার চেষ্টা করবে। তাহলে চলো, এরপর রাত্রে তোমরা দই খাবে না, দই খাবে দুপুরে। স্কুল থেকে বাড়ি গিয়ে ভাতের সঙ্গে দই খাও, কোনো সমস্যা হবে, ঠিক আছে? আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে রাত্রেবেলায় দুধ খাওয়ার কথা বলছে। রাত্রেবেলায় খাবার খাওয়ার পর কিছুক্ষণ পর 1 গ্লাস হালকা গরম দুধ খাবে রাত্রেবেলায়। সেই জন্য বললে সকালে জল, দুপুরে ঘোল দই ইত্যাদি, আর সন্ধ্যাবেলা বা রাত্রেবেলায় যেটা খেতে বললো সেটা হচ্ছে দুধ খাবার কথা বললো। আচ্ছা দেখো, আমি তোমাদের আগে বললাম যে খাবার পরপরই খাবার খাওয়ার পরপরই জল খাবে না। কি বললাম? 40 মিনিট পর। এবার তোমাদেরকে কারণটা কিন্তু আগে বলেছি। তুমি খাবার খাচ্ছ, খাবার পেটের ভিতরে আমাদের গিয়ে খিচুড়ির মতো তৈরি হয়, সব খাবার এক জায়গায় মিশে। এবার সেটা যেই ডাইজেস্ট হতে শুরু করেছে অমনি তুমি জল খেয়ে নিচ্ছ, ফ্রিজের জল খেয়ে নিচ্ছ, চিল্ড ওয়াটার মানে বরফ দেওয়া জল খেয়ে নিচ্ছ, মানে পেটের অবস্থাটা কি হয় বোঝো। এবার যারা যারা এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ,
পেপসি বলো, কোকাকোলা বলো, মিরিন্ডা বলো, লিমকা খাচ্ছ যারা যারা, বাড়িতে যারা যারা ফ্রিজ কিনে এনে রেখে দিয়েছো, যারা যারা ঠান্ডা জিনিস খাচ্ছ, খেলে কি হবে দেখো এবার। যেই তুমি ঠান্ডা জিনিস খাচ্ছ অমনি পেটের ভিতরে যখন যাচ্ছে, পেটের মধ্যে আমাদের শরীরের মধ্যে একটা মিনিমাম টেম্পারেচার আছে। বলো বলো, আচ্ছা আচ্ছা ওর কথাটাকে শুনে নি, বলো রক্তিম বলো। গুড, রক্তিম বলেছে ঠান্ডা লাগবে, জ্বর হবে। আর কে কি বলবে? আর কার জানা আছে বলো বলো, একটু জোরে বলো। এই তো জানো তোমরা, ভালো ছিল তো, বলো 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 দেবজি। ঠান্ডা লেগে যাবে, রক্তিম বলেছে ঠান্ডা লেগে যাবে, নানান সমস্যা হবে। আর কেউ কিছু বলবে? তাহলে দেখো বাড়িতে ফ্রিজ কার কার আছে? আহা সবার বাড়িতে, মানে একদম মানে শরীর খারাপ করার ওস্তাদ জিনিস ঘরের ভেতরে ভরে রয়েছে। আচ্ছা হার না, আমার বাড়িতেও ফ্রিজ ছিল জানো তো, বিক্রি করে দিচ্ছি। আমার বাড়িতেও ফ্রিজ ছিল, যখন জানলাম ফ্রিজের কি দুষ্প্রভাব তখন বিক্রি করে দিলাম। প্রেসার কুকারে রান্না খাচ্ছিলাম, হটিয়ে দিলাম, মাটির হাঁড়িতে রান্না করি। তাহলে শুনে নাও ভালো করে এবার, যারা যারা কোল্ড ড্রিঙ্কস কারা কারা খাও, পেপসি কোকাকোলা কোম্পানি যদি শোনে তাহলে আমার 12টা বাজিয়ে দেবে। পেপসি কোকাকোলা লিমকা মিরিন্ডা কে কে খাচ্ছ? জানো তোমরা এই বিষ খেলে কি হয়? হার নামাও এবার, খেলে কি হয় জানো? এর মধ্যে কি আছে জানো? এই জন্য বাবা মায়ের জ্ঞান থাকা খুব দরকার। যারা যারা পেপসি কোকাকোলা লিমকা মিরিন্ডা যারা যারা খাচ্ছ, এর মধ্যে যেটা ভরা আছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি করি আমরা? না গ্রহণ করো না ছেড়ে দাও? অক্সিজেন নাও আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দাও। তাহলে যদি ভালো জিনিস হতো তাহলে তো নিতাম। এবার এই সমস্ত জিনিসের মধ্যে ওই কার্বন ডাই অক্সাইড প্রিজার্ভ করে ভরা আছে, মানে ওর বোতলের মধ্যে ভরা আছে। যেই যেই খাবে, ক্যালসিয়ামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে এই ঠান্ডা জাতীয় জিনিস। যে যে খাবে তার দাঁত এবং হাড় গলে যাবে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একটা পেপসির বোতলের ভিতরে মরে গেছে এমন কোনো প্রাণীর হাড় ভরে দাও, 1 সপ্তাহের মধ্যে হাড় গলে যাবে। বিশ্বাস না হয় দেখে নাও তুমি টেস্ট করে। এই পেপসি যদি তুমি বাথরুমে টয়লেটে দাও, কিছুক্ষণের মধ্যে টয়লেট ক্লিন হয়ে যাবে, যে পোকা আছে মরে যাবে। সেইটা তুমি খাচ্ছ, তোমাদের বাবা মারা খাওয়াচ্ছে। এই জন্য বলেছিলাম বাবা মায়ের জ্ঞান থাকা খুব বেশি দরকার। এই জন্য আজ থেকে আর কেউ খাবে না এই জিনিসগুলো, মনে থাকবে? মনে থাকবে রক্তিম? আর সবার নাম আমি জানি না, মনে থাকবে সবার? সবাই কথা দিচ্ছ আমাকে? খেলে কি হবে জানলে? তোমরা তোমাদের বাবা মাকে গিয়ে বলবে, তোমরা আজ বাবা মাকে গিয়ে বলবে যে মা বা বাবা এইটা খেলে এই হয়, মনে থাকবে? এবার আসি, তোমরা প্যাকেট জাতীয় জিনিস কে কে খাও? কুরকুরে, লেজ কে কে খাও? একটু হাত তোলো। এবার ছেলেরাও বলে দিচ্ছি যে স্যার খায়, আমি এই জন্য স্যার ম্যামদের অনুরোধ করবো তারা যেন এই সমস্ত জিনিস থেকে দূরে থাকে। এবার আমি বলে দিই, লেজ কুরকুরে এই সমস্ত যে জিনিসগুলো প্যাকেটজাত পাওয়া যাচ্ছে, বাড়িতে নিয়ে যাবে একটা, গিয়ে ওই যে লেজ বা কুরকুরে যেটা পাচ্ছ সেটা আগুনের মধ্যে ধরবে, দেখবে যেমন মোমবাতি জ্বলে সেরকম জ্বলছে, মানে কতটা চর্বি জাতীয় জিনিস দিয়ে সেটা তৈরি হচ্ছে, সেটা তোমাদের পেটের ভেতরে যাচ্ছে। তাহলে কেন তোমাদের হার্টের সমস্যা হবে না? কেন তোমাদের লিভারের সমস্যা হবে না? কেন তোমাদের প্যানক্রিয়াসের সমস্যা হবে না? কেন তোমাদের কিডনির সমস্যা হবে না? এই জন্য আজ থেকে কেউ প্যাকেটজাত জিনিস কেউ খাবে না, মনে থাকবে? কি খাবো তাহলে স্যার? বাড়ির মায়ের হাতের তৈরি ভাত, ডাল, রুটি যা হচ্ছে সেগুলো খাবে। স্যার খেতে যে ভালো লাগে না এগুলো, পৃথিবীতে যে জিনিসগুলো খেতে ভালো লাগে না সেগুলো তোমার উপকার করবে, আর যেগুলো ভালো লাগে সেগুলো তোমার উপকার করবে না। নিম পাতা সারা জীবন তেতোই হয়, কিন্তু যদি খাও তাহলে তোমার উপকার হয়।
কিন্তু তুমি যদি প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্টগুলো খুব বেশি তোমার জিভকে লালায়িত করবে। আজ বিভিন্ন দোকানে ছেলেদেরকে লোভানোর জন্য এই সমস্ত জিনিস প্যাক টাপ করে রেখেছে। আমি বলবো, সচেতন করবো যে তোমরা সচেতন হও। তোমাদের খেতে মন চাইবে, কিন্তু মনকে কন্ট্রোল করো, আস্তে আস্তে ছেড়ে দাও। যেটা সপ্তাহে প্রত্যেক দিন খাচ্ছিলে, সপ্তাহে 2 দিন খাও, দিয়ে আস্তে আস্তে সেগুলো ত্যাগ করে দাও। নেক্সট বার আমি যখন আসবো, আমি যেন শুনতে পাই কেউ খাচ্ছ না। মনে থাকবে? তাহলে প্যাকেটজাত জিনিস আর কেউ খাবে? কোল্ড ড্রিঙ্কস কেউ খাবে? দই কখন খাবে? সকালবেলা উঠে কি খাবে? 1 গ্লাস গরম, হালকা গরম জল, 1 গ্লাস হালকা গরম জল। এবার দেখো, অধিক রাত্রে কেউ খাবে না। শুনে নাও ভালো করে, বেশ, খুব ভালো কথা। দই দুপুরবেলাতে খেও, দই রাত্রে খেও না। এবার খাবার অতিরিক্ত রাত্রে খাবে না। কখন খাবে? দেখো, আমাদের খাবার খাওয়ার সঙ্গে আমাদের সূর্যের কানেকশন আছে। কেমন? সূর্য যতক্ষণ আকাশে আছে, তুমি যা খাবে খাও, হজম হবে। যেই রাত্রি হয়ে যাবে, অগ্নি আর হজম ক্ষমতা কমে যাবে আমাদের। এবার দেখা যাচ্ছে রাত 11টা 12টা, সেই সময় গুরুপাক খাবার খাচ্ছে, তাহলে তোমার গ্যাস হবে, অম্বল হবে, অ্যাসিডিটি হবে। সেই জন্য মানুষ ছাড়া কোনো প্রাণীকে আর রাত্রে খেতে দেওয়া হয় না। ভালো করে দেখবে, তোমার বাড়ির গরুটাও রাত্রে খায় না, হাঁস মুরগিও রাত্রে খায় না, ছাগল ভেড়াও রাত্রে খায় না। যদি খায় তাহলে অভ্যাসটা আমরাই খারাপ করেছি তাকে। এই জন্য দেখবে তোমার বাড়ির গরুটা সন্ধে হলে আর খায় না। কখন খায়? একদম ফার্স্ট সকাল থেকে খেতে আরম্ভ করে গরু, ফার্স্ট সকাল থেকে ছাগল খেতে আরম্ভ করে। আর মানুষ হচ্ছে তার থেকেও অধম, সারা রাত খেয়ে যাচ্ছে, রাত 1টা 2টো। পেঁচা যখন আহার করে, এই মানুষ তখন আহার করে। চিন্তা করো, পেঁচা এমন একটা প্রাণী, দিনে খায় না, রাত্রে আহার করে। সেই জন্য বলে উল্লু। পেঁচাকে কি বলে? উল্লু। তাহলে প্রথম যতটা পারো সন্ধ্যার দিকে খেয়ে নেবে তাড়াতাড়ি। মনে থাকবে, 7টা 8টার মধ্যে, তোমাদের যা বয়স তাতে 8টার মধ্যে তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে। যতটা পারা যায়। তোমাদের বাড়ির পরিস্থিতি আমি জানি না, যতটা পারো মাদেরকে বলবে যে তাড়াতাড়ি আমাদেরকে খেতে দাও। 8টার মধ্যে পারলে খাবার খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পর বজ্রাসনে বসবে। মনে থাকবে, বজ্রাসনে বসে চুল আঁচড়ালে কি হয় বলেছিলাম? চুল কালো হয়। ঠিক আছে? তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে নিয়ম, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রকে বলা হচ্ছে দিনচর্চা। একদিনে আমি কেমন করে করবো? দেখো, জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। জেনে রাখো, এই যে আমার আজকে খুব কষ্ট হচ্ছে, আমি তোমার মতো আর কিন্তু হতে পারবো না, আর তোমাদের মতো কিন্তু আমি হতে পারবো না, চেষ্টা করলেও হতে পারবো না। এই জন্য এই সময়টা হচ্ছে তোমাদের মাটির ঘোড়া বানানোর সময়। যেমন স্ট্রাকচার দেওয়া যাবে সেরকম হয়ে যাবে তোমরা। এই জন্য তোমাদেরকে বলবো, জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। চাণক্যমুনি বলছেন, আয়ুষ্যক্ষণ একোপি ন লভ্যতে স্বর্ণকটিবি নচেন্দ্রার্থকং নীতি কাচানি সতধিকা। মানে যে সময়টা তোমার জীবন থেকে চলে যাচ্ছে আর কখনো ফেরত আসবে না। এই জন্য প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ড তোমার জীবনে একবারই আসছে। এই জন্য জীবনে যে যত উঁচুতে উঠতে পেরেছে, সে তত টাইমকে কাজে লাগিয়েছে, টাইম ম্যানেজমেন্ট করতে শিখিয়েছে। সেই জন্য তোমরা যতটা পারবে খেলাধুলা করো, পড়াশোনা করো, ফালতু সময় কেউ নষ্ট করবে না। ম্যামরা স্যাররা তোমাদের বলেছেন কতক্ষণ তোমরা পড়াশোনা করবে। ঠিক আছে? একদম যতটা সময় পারবে বাড়ি গিয়ে খেলাধুলা করো, খেলাধুলা অবশ্যই করবে। সন্ধ্যা হলে পড়াশোনা করো, সকালে স্কুলে এসো, স্কুলে আনন্দ করো, কারণ এই দিনটা তোমরা আর ফেরত পাবে না। তোমাদের হয়তো ম্যামরা দু একবার সময় মারবেন, স্যাররা মারবেন, কিন্তু তোমাদের ভালোর জন্যই এটা করবেন। তোমাদের কেউ খারাপ চায় না, তোমাদের সবাই ভালো চায়। এবার আমি কিছু আয়ুর্বেদিক জিনিস দেখিয়ে আজকের মতো শেষ করব। ঠিক আছে? তো চলো কিছু আয়ুর্বেদিক জিনিস আমি তোমাদের দেখাই।
সবাই বসে যাও, সবাই বসে যাও, এটা উঠবে না। আমি আর খুব বেশি সময় নেব না, কম সময়ের মধ্যে যে এই পাতাটা কে কে চেনো একটু হাত করে আচ্ছা সবাই চেনো দেখছি খুব ভালো। বিদ্যাসাগর একাডেমি এই যে মুনিগ্রামে মুনিগ্রামের মধ্যে যে বিদ্যাসাগর একাডেমি তোমাদের এখানকার যে স্টুডেন্ট আর মনোনত সামাজিক ছাত্র পাঁচমিনিট কলেজে, আমি এখন বর্তমানে পাঁচমিনিট কলেজের সংস্কৃত অধ্যাপক। কিন্তু সংস্কৃত আমার অধ্যাপনার জিনিস হলেও আয়ুর্বেদ শাস্ত্র এবং যোগব্যায়াম আমি ভালোবেসে শিখেছি। এটা অনেক পরে এসে শেখা, আমি কলেজ লেভেলে এসে শিখেছি। এখান থেকে গ্র্যাজুয়েশন করা, এখান থেকে মাস্টার ডিগ্রি করা যে আয়ুর্বেদ শাস্ত্রের উপর। চলো আমি তোমাদের কিছু আয়ুর্বেদিক জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি। এই পাতাটা সবাই জন্য। আচ্ছা বলো তো এটা দিয়ে কি হয় বলো তো, বলো। চুল না কি বলে, চুল পরিষ্কার হয়। একজন বলেছে, তোমার নামটা কি? দেবজি। শীত মোহাম্মদ বলেছে যে চুল পরিষ্কার হয়। আর কে কি জানো? সবাই নাম তো জানো, এবারে কাজ কে কি জানো একটু জানো? আর কে কি জানো? আচ্ছা কি বলো? হ্যাঁ অ্যালোভেরা তো নাম, অ্যালোভেরা বা ঘিকুমারি বা অ্যালোভেরা যাই যাই বলো, এটার কাজ কি সবাই নাম জানো? এটা কাজ একজন হাত তুলে জন্য। চলো এবার একটা কাজ দেখো। যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি অতিরিক্ত পরিমাণে হচ্ছে, যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি, এই জিনিসটা হচ্ছে তার অব্যাহত ওষুধ। এই যে দেখো এর ভিতরে ঈশ্বর আল্লাহ খোদাগর এমন জিনিস সৃষ্টি করে রেখেছে, এর ভিতরে ন্যাচারাল একদম জেলি। এটা যদি তুমি চামড়ার উপর মাখো তাহলে চামড়ার গ্লেজ বাড়বে। এটা যদি তুমি চুলে লাগাও তাহলে চুলের শক্ত বাড়বে, মানে মজবুতি বাড়বে, গোড়ার মজবুতি বাড়বে, স্কিন কালার ভালো থাকবে। আমি 2013 সালের কথা বলছি, আমি তখন রবীন্দ্রবাগ থেকে এমএ করছি 2013 সাল। সেই সময়টাতে প্রেসার কুকার বাস্ট হয়ে আমার গোটা মুখ পুড়ে যায়। ডাক্তার দেখানোর পর শুধুমাত্র এই জেল লাগিয়ে আবার নতুন স্কিন আমি ফিরে দেব। এই যে দেখো এই জেলটা দেখো, তুমি যদি মাখো ন্যাচারাল, যাদের ডাক্তারখানায় যেতে হয় স্নান প্রোটেক্ট নিতে হয়, তারপর আমি দেখাচ্ছি তোমাদের স্নান প্রোটেক্ট নিতে হয়। তাদেরকে বলবো যে স্নান করে আমি নিয়মিত এটা ব্যবহার করছি, শুধু আজ থেকে নয় 13 বছর থেকে ব্যবহার করছি। স্কিনে ব্লেড নষ্ট হবে না, কোনো কেমিক্যাল জিনিস মাখবে না। তবে মাখার আগে দেখে নেবে তোমার চামড়ায় স্যুট করছে কিনা, অনেকে কুট করে। এটা যদি তুমি খাও তাহলে তোমার গ্যাস অম্বল বদ হজম জীবনে হবে না, সকালবেলায় খালি পেটে। এই পরিমাণটা 13 বছর থেকে আমি ব্যবহার করছি, কোনো গ্যাসের সমস্যা নেই, কোনো অম্বল নেই, কোনো কনস্টিপেশন নেই, কোনো কোলাইটিস নেই। উল্টো পাল্টা খাওয়া না খেয়ে ন্যাচারাল জিনিস ঈশ্বর সৃষ্টি করতে ব্যবহার করবে। আমার খাওয়ার লাগছে, আমি খাচ্ছি কিন্তু সেটা যাবে আচ্ছা চলো আর খাবো না। কি বললাম তাহলে, এটার নাম কি বললাম? এর কার্যকারিতা সবাই জানলে। এটা যদি খায় তাহলে কি হবে? গ্যাস হবে না, অম্বল হবে না, অ্যাসিডিটি হবে না, বদ হজম হবে না। মনে থাকবে, এটা যদি স্কিনে লাগায় তাহলে কি হবে? স্কিনে গ্লেজ বাড়বে। এটা যদি চুলে লাগায় তাহলে কি হবে? চুল পরিষ্কার তো হবে, চুলের গোড়া শক্ত হবে। তাহলে কখন খাবো এটাকে? সকালবেলায় খালি পেটে। আমি এখন যা মেডিসিন তোমাদের দেখাবো সব খালি পেটে সকালবেলা। যা মেডিসিন তোমাদের আমি দেখাবো মেশানো যাবে। যদি তুমি মনে করো এটা তোমার খেতে ভালো লাগছে না, দু এক জায়গায় চলতে হয়। আমার বাড়িতে অ্যালোভেরার বাগান লাগানো আছে অনেকটা জায়গা, প্রায় ছেলেরা যে জায়গাটুকু বসে আছে পুরো আমার অ্যালোভেরা। আমার বাড়ির সকলে ব্যবহার করে, সকলে খায়, সেই জন্য অনেকটা লাগাতে হবে।
পুরো আমার বাড়িতে বাগান লাগানো আছে। তো এর সঙ্গে যদি মনে করো তোমার খেতে ভালো লাগে না, জলে তুমি হালকা করে কুচি কুচি করে চেঁচে নিতে পারো, এর সঙ্গে সামান্য জোয়ান দিতে পারো, লবণ মেশানো জোয়ান, একটু টেস্টি করা না। চিনি জীবনে খাওয়া যাবে না, আমি বলছি চিনির কথা আছে, কাঁচা লবণের কথা আছে, গুড় মজার কথা আছে, যাকে আসছি তুমি 5টি কলেজে পড়ছো না? আচ্ছা, সেই জন্য মনে হচ্ছে না এটা না বলছো। আচ্ছা চলো, মাথা ব্যথার জন্য বলছি আগে এই পোর্শনটা শেষ করে নি। তাহলে অ্যালোভেরা কখন ব্যবহার করবো? সকালবেলায়। তাহলে এটাকে আমরা চুলে মাখতে পারি, এটাকে আমরা স্কিনে দেখো কিছুক্ষণ পর তুমি আর কিছু বুঝতে পারবে না আমি কিছু মেখে দেবে না। প্রত্যেকদিন স্নান করে কিন্তু আমি ব্যবহার করি, কোনো কেমিক্যাল নয়, কোনো ডাক্তারি কেমিক্যাল নয়, কোনো রকম ওষুধ নয়, একদম প্রাকৃতিক জিনিস আমরা ব্যবহার করবো আজ থেকে। মুখে মুখে পুরো মুখে মেখে নেবে, মুখে গ্লেজ দিতে পাবে। রাত্রেবেলায় শোয়ার সময় মেখে নিতে পারো, দিনের বেলা যদি তোমার সময় না পাও রাত্রেবেলায় শোয়ার সময় ভালো করে মেখে নিয়ে শুয়ে পড়লে, সকালবেলায় স্নান টান করে নিলে, মাথাতে মেখে নিলে, চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নিলে, ব্যাস আমার ফ্রেশ হয়ে গেল, কোনো সমস্যা নেই। সপ্তাহে 1 দিন লাগাও, 2 দিন লাগাও, 7 দিনে লাগাও, কোনো সমস্যা নেই। চুল ঝরা বন্ধ হয়ে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে। যার যার চুল সাদা হয়ে যাচ্ছে এই নোকে নোকে ঘষবে, যার যার চুল সাদা হয়ে যাচ্ছে নোকে নোকে ঘষবে। বুড়ো আঙুল কিন্তু মেয়েরা ঘষবে না, এটা মোজ বেরোবে। ছেলেরা কিন্তু এই ছেলেরা সবগুলো ঘষবে, মেয়েরা শুধু এই 4টে আঙুল। তাহলে চলো এরপর যে আমি মেডিসিনতে যাচ্ছি, পেটের সমস্যার জন্য যে মেডিসিনতে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি তোমাদের ছেড়ে দিচ্ছি। এটা চিনে রাখো, তোমাদের গ্রামে দেখতে পাবে, এটার নাম গুলুঞ্চ বা গিলোয় বা অমৃতা বলা হয়। এটাই প্রোডাক্টজাত করে আজকে বিভিন্ন কোম্পানি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে। করোনার সময় এই গিলোয় ব্যবহার করে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানো হয়েছিল। করোনার সময় যে 2000 সালের থেকে যে করোনা হয়েছিল, এটার নাম হচ্ছে গিলোয়। এমনিতে গাছপালায় বিভিন্ন জায়গায় দেখতে পাবে লাভ আকৃতির পাতা কোনো শুন নেই এবং এর পাশে একটু গাঁট গাঁট, ভালো করে দিতে বললে একটু দেখিয়ে দিতে, একটু ভালো করে দেখিয়ে দিতে হবে, একটু গাঁট গাঁট হয়ে আছে এখানে। পাতাটা লাভ আকৃতির পাতা, তবে যে কোনো ডাল নিয়ে এসে আবার খেতে শুরু করো না। কিছু হয়ে গেলে তোমার মধ্যে একটা স্যার এসছে, তোমার ডাল খেয়ে আমার সমস্যা হচ্ছে, এই জন্য ভালো করে জেনে নিয়ে তারপর খাবো। এবার এটা কি করে খাবে আমি দেখাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। একটু বেশি পরিমাণ নেবে, আমি একটু অল্প পরিমাণ নিলাম, এরপর ছালটা একটু ইয়ে করে ছেড়ে যায়, এরপর ছালটা ছেড়ে যায়। এটা কিন্তু তেঁতো জাতীয়, একটু মিষ্টি হবে না কিন্তু একটু তেঁতো। তোমার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বেস্ট মেডিসিন। যে যে অতিরিক্ত দুর্বল হয়ে যাও, যার যার জ্বর আছে, ফিভার, যার যার জ্বর আছে তাদেরকে বলবো গুলুঞ্চ খেলে জীবনে জ্বর আসবে না। গুলুঞ্চ যদি খাও জীবনে জ্বর আসবে, এটাকে চিবিয়ে খেতে হবে, একটু তেতো হবে। তোমাদের হয়তো প্রথমে ভালো লাগবে না, কারণ ভালো জিনিস কারোর প্রথমে ভালো লাগবে, ভালো জিনিসের সঙ্গে কারোর ভালো লাগবে না, ভালো জিনিস খাওয়া লাগবে। এখন দেখো আমি যে মেডিসিনটা তোমাদেরকে দেখাচ্ছি পেটের সমস্যার জন্য। আচ্ছা এইটা দেখা, এই পাতাটা সবাই চেনো কি? পাতা দেখো আমি জানি, বলো পাথর কুচি, পাথর কুচি, আর সবাই জানো এটার নাম? আচ্ছা এইটার নাম পাথর কুচি। এটার উপকারিতা জানো? পেটের পাথর বলে যায়, গুড, এই তো জানে, এরকম জানলেই হলো। এই যে পাতাটা, এর নাম হিন্দিতে পাথর চাট্টা বলা হয়, এর নাম হচ্ছে পাথর কুচি বাংলায় বলা হয়। যার যার শরীরে বিভিন্ন জায়গায় স্টোন প্রথম অবস্থায় ধরা পড়ে, 1 mm 2 mm প্রথম অবস্থায় যদি ধরা পড়ে, গল ব্লাডারে স্টোন হোক বা কিডনিতে স্টোন হোক, প্রথম অবস্থায় যদি ধরা পড়ে, শেষ দিকে হয়ে গেলে অপারেশন ছাড়া উপায় থাকে না, কিন্তু প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে এইটা 2 থেকে 3টে পাতার রস বা এটা চিবিয়েও খাওয়া যেতে পারে। একটু টক টক, কোনো সমস্যা নেই, চিবিয়ে খাওয়া যেতে পারে। একটু টক টক লাগবে হালকা, খেতে খুব টেস্টি, চিবিয়েও খেতে পারো। এবং এই যে পাতাগুলো ঘাস দেখছো না, এখান থেকে গাছ হয় আপনার। এই পাতাটা যদি তুমি ফেলে দাও না, তোমার বাড়িতে গাছ হয়ে যাবে।
এইটা। তো এইটা যার যা স্টোন, গলব্লাডার স্টোন হোক, কিডনিতে স্টোন হোক, যার যেখানে স্টোন যদি প্রথম অবস্থায় ধরা পড়ে, তাহলে তুমি যদি এইটার রস খাও তাহলে কিন্তু সেরে যাবে। এটা যদি খাও তাহলে কিন্তু সেরে যাবে। তাহলে এইটার নাম আমরা জানলাম সবাই, কি নাম? এর উপকারিতা কি? পেটের যে কোনো জায়গায় যদি স্টোন হয়, গলব্লাডারে স্টোন হোক, কিডনিতে স্টোন হোক, তাহলে আমাদের ভালো কাজ হবে। এই যে একটা ছবি দেখো, তোমরা দেখো ভালো করে, দেখতে পাচ্ছ? এইটা যে কিডনির ছবি, আমি ছবিটা আনলাম তোমাদের দেখানোর জন্য, কারণ কিডনি বললে তোমরা কেউ বুঝতে পারবে না। ভালো করে দেখো, কিডনি আমাদের শরীরের ঠিক এই জায়গাতে থাকে। কিডনি কি কাজ করে দেখো। কিডনি আমাদের শরীরের রক্তকে ছেঁকে দূষিত পদার্থটাকে মূত্রের মাধ্যমে বের করে দেয়। কিডনি এত বড় কাজ করে। কিডনির যদি ক্রিয়েটিনিন লেভেল 2-এর বেশি হয়ে যায়, তাহলে তখন আমাদেরকে ডায়ালিসিস করাতে হয়। ডায়ালিসিস মানে হচ্ছে যে জিনিসটা কিডনিতে করছে সেই জিনিসটা মেশিনে করবে। যে জিনিসটা কিডনিতে করছে সেই জিনিসটা মেশিনে করবে। তাহলে দেখো, কিডনিকে যদি ভালো রাখতে হয় আমাদের শরীরে, তাহলে আমাদেরকে নিয়মিত জল পান করতে হবে। তোমাদের যা বয়স তাতে অন্তত 1 থেকে 1.5 লিটার জল তোমরা প্রত্যেকদিন পান করবে। বড়দের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার। যারা ম্যাম আছেন তাদেরকে বলবো অন্তত আপনাদের 3 লিটার, বা স্যার আছেন তাদের 3 লিটার, আর যে সমস্ত এখানে বাচ্চারা আছে অন্তত 1 থেকে 1.5 লিটার জল যদি তুমি না খাও, তাহলে এই কিডনি পরিষ্কার হবে না। কিডনির মধ্যে এই দেখো একটা জালিকাকে নেফ্রন বলা হয় কিডনির এককে, এরা ছাঁকনির কাজ করে। তাহলে তুমি যদি জল না খাও তাহলে প্রস্রাব হবে না। প্রস্রাব যদি না হয় তাহলে আমাদের শরীরে দূষিত জিনিস বেরোবে না। ভালো করে দেখো, এই ঘরের মধ্যে নোংরা জমে আছে, জল দিয়ে আমরা পরিষ্কার করে বের করে দেবো। যদি আমাদের জল পরিষ্কার করার জন্য ব্যবহার না করি, তাহলে ঘরের নোংরা আরও ছড়াবে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে কিডনি পরিষ্কার রাখার জন্য আমাদের প্রত্যেকদিন কি দরকার? অন্তত 1 থেকে 1.5 লিটার জল পান করা দরকার। দেখছি দেখবি এই দিক থেকে নিয়ে না, দেখা যাচ্ছে না, এই দিক থেকে। তাহলে কিডনি কি কাজ করে? আমাদের শরীরে দূষিত জিনিসকে মূত্রের মাধ্যমে বের করে দেয়। আমাদের শরীরে কটা কিডনি আছে? 2টো কিডনি আছে। তাহলে সবাই মনে থাকবে। এবার তোমাদের আর একটা পার্ট সম্বন্ধে আমি তোমাদের বলি। দেখো, হার্ট, এই যে দেখো এটাকে কাটা হয়েছে। আমাদের শরীরের মধ্যে একটা হার্ট আছে। হার্ট 72 বার পাম্প করে। কি পাম্প করে? আমাদের গোটা শরীরে রক্তকে ছড়িয়ে দেয়। সবাই গল্প শুনতে পাচ্ছ? আমাদের শরীরে যে যে পার্টসগুলো আছে তার মধ্যে একটা দামি পার্টস হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। চলে, হৃৎপিণ্ড কি করে? 1 মিনিটে 72 বার পাম্প করে। যদি হার্টের ধুকপুকুনি থেমে যায় তাহলে তোমার মৃত্যু হবে। তাহলে এই হার্ট 72 বার পাম্প করে 1 মিনিটে, তাহলে 60 মিনিটে মানে 1 ঘন্টায় 4320 বার পাম্প করে, রক্ত পৌঁছে দেয়। এবং 24 ঘন্টায় 1,03,680 বার পাম্প করে 24 ঘন্টায়। তাহলে চিন্তা করে দেখো, এই হার্ট যদি কোনো সময় ব্লক হয়ে যায় তার মানে শ্বাসকষ্ট আরম্ভ হবে। এই হার্ট যদি কোনো সময় ব্লক হয়ে যায় তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য একটা খুব ভালো ওষুধ তোমাদেরকে এবার দেখাতে হবে। তোমাদের বাড়ির আশেপাশে থাকো, আমি এই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর্জুন গাছের ছাল। এটা তোমরা তোমাদের অর্জুন গাছ সবাই চেনো? সবাই বসে যাও, বসে যাও, সবাই লম্বা লম্বা পাতা। অর্জুন গাছ স্যার ম্যামরা তোমাদের চিনিয়ে দেবে। অর্জুন গাছ দেখবে রাস্তার ধারে থাকবে বা গ্রামে থাকবে। দেখবে ওই কামরাঙার মতো ফল হয় একটা। এখন কামরাঙা না চিনলে সেটা বুঝতে পারবো না। একটু সিলদারাওয়ালা 3-4 রকমের কামরাঙার মতো ফল। হ্যাঁ, ছোটো ছোটো ফল হয়। ছায়াটা তোমাদেরকে চিনিয়ে দেবেন। এই ছালটা আমি কি করেছি, গাছ থেকে কেটে শুকিয়ে নিয়েছি।
এই ছালটাকে ভালো করে ফোটালে লাল চায়ের মতো একটা ধরনের কষ দেবে। সেই কষটা হার্টের মধ্যে বা আমাদের শিরার ভেনের মধ্যে যদি অতিরিক্ত কোলেস্ট্রল জমে যায়, মানে তেল জাতীয় জিনিসে দিয়ে জমে যায়, তাহলে তাকে রিলিফ করতে সাহায্য করে। সেই জন্য হার্টকে যদি ভালো রাখতে চাও তাহলে অন্তত সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তত একদিন অন্তত অর্জুন গাছের ছালের রস আমাদের অবশ্যই খাওয়া দরকার। তোমাদের হয়তো এতটা মনে থাকবে না, তো তাহলে অর্জুন গাছের ছালের রস আমরা সবাই খাবো। তাহলে সবাই বুঝতে পারলে কিডনি, সবাই বুঝতে পারলে কি করে, সবাই হার্ট বুঝতে পারলে কি করে আমাদের শরীরে। চলো, এরপর ম্যাম বলেছেন যে মাথা ব্যথা। অনেক সময় দেখো, এইদিকে দেখো, হাত কপালি হয়, দেখেছো কারো কার এরকম হয়, হাত খানা প্রচন্ড বেদনা করছে, ছেড়ে যাচ্ছে মাথা। হাসির কিছু নেই, কারণ আজকে প্রত্যেক বাড়িতে সমস্যা। শুধু আজকে আমি বিদ্যাসাগর একাডেমি বলে নয়, আজকে বহু স্কুলে কলেজে গেলাম, সেখানে নানা রকম সমস্যা ছেলে মেয়ে, আরও বড় বড় ছেলে মেয়ে, তাদের আরও বেশি সমস্যা। বীরভূম বিশ্ববিদ্যালয়ে 26শে বিশ্ব যোগ দিবস আমি যেতে পারিনি, আমাকে একটু বাইরে ভাগলপুরে যেতে হয়েছিল, আমার ভাই গেছিল ওখানে। তো সেখানে বিদ্যাসাগর কলেজে হলো, মল্লারপুর কলেজে আমরা গেছিলাম, লোকপাড়া কলেজে আমরা গেছিলাম, এছাড়া বিভিন্ন স্কুলে আমরা গেলাম। হাজার হাজার ছেলে মেয়ে, তাদের নানা রকম সমস্যা, এবং তাদেরকে যদি একটুখানি সচেতন করা যায়, এই বিষয়গুলো যদি একটু মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, বহু রোগ আমরা দেখি তাদের সেরে যাবে। মাথা ব্যথা তো কোনো রোগই নয়। এখন এই মাথা ব্যথার জন্য আমরা কি করতে পারি, এবং আমাদের বাড়িতে সব থেকে ভালো কি মেডিসিন আছে মাথা ব্যথার জন্য, চলো আমরা এবার শুনে নিবা। আচ্ছা, তোমাদের কার কার মাথা ব্যথা হয়? সর্বনাশ, এখন থেকে যদি এই মাথা ব্যথা শুরু হয়। আচ্ছা, এই দেখা দেখে ভালো এই আট কপালি, মানে আটখানা মাথা ব্যথা কার হয়? আটখানা হয়। তাহলে এবার আমরা কি করবো? দেখো, আমাদের মাথা দুই দিকে দেখো একটা গর্ত মতো আছে, দেখে নেবে গর্ত মতো আছে, এটাতে হালকা প্রেসার দিয়ে, বুড়ো আঙুলে হালকা প্রেসার দিয়ে ঘোরাবে, হালকা প্রেসার দিয়ে। এবং আমি প্রাণায়াম দেখালাম, অনুলোম বিলোম, ভস্ত্রিকা, এই প্রাণায়ামগুলো, এর সঙ্গে গাওয়া ঘি, বেস্ট মেডিসিন মাথা ব্যথার জন্য। কি করবো, কিভাবে ব্যবহার করবো? গাওয়া ঘি, গরুর ঘি, ডালদা ঘি বা অন্য জাতীয় ঘি হলে কিন্তু চলবে না, গরুর ঘি হতে হবে। গরুর দুধ থেকে তৈরি যে ঘি, সেই ঘি হালকা 1 চামচ নিয়ে একটু গরম করে নেবো, যেন হাত দিয়ে টাচ করা যায়, একবার সাকালি গরম না, একটু গরম করলেই গলে যাবে। এবার 2 ফোঁটা ডান দিকে, 2 ফোঁটা বাম দিকে নিয়ে হালকা টেনে নেবো, দিয়ে একটুখানি শুয়ে থাকো, দেখবো কিছুক্ষণ পর মাথা ব্যথা কমে গেছে। যার এই ধরনের মাথা ব্যথা হয়, তার সব থেকে ভালো ওষুধ হচ্ছে গরুর দুধ থেকে তৈরি ঘি। গরুর দুধ থেকে তৈরি ঘি যদি হয় তাহলে মাথা ব্যথা কমে যায়। আচ্ছা, আর কার কি সমস্যা হয়? আর তোমাদের কারো কিছু সমস্যা আছে? কারো কোনো সমস্যা? স্যার, আমার একটা টাইমে আমি কথা করতাম না, অনেক লেটে টাইম কথা করতাম, দিয়ে ধীরে ধীরে বলেছে এক সময় কাছাকাছি 28 লোকে কিছু করছে, কিছু পানি খুঁজে দিয়ে বলছি গল্প জমার সঙ্গে কথা, দিয়ে পরে জানতে পারলো যে ওটা গ্যাস থেকে বলছে। দিয়ে পরে একটা বললো না খাওয়া, মানে 3টের সময় ভাবছিলাম, রাত 12টা ভাবছিলাম, ভাবলে ঘুমছিলাম না, গল্পটা করতে সবচেয়ে ভালো লস কম হয়। ডাক্তার তো কোনো অফিসিয়াল দিতে না, খালি একটা গ্যাস এই যে দেখেছো তোমাদের স্যার ঠিক টাইমে খাবার না খাওয়ার জন্য গ্যাসের সমস্যা হয়েছে। এই জন্য তোমরা প্রত্যেকদিন নিয়মিত সঠিক সময়ে, আচ্ছা খেতে কার ভালো লাগে না? আমাকে আজ হাত করে দেখি, খেতে ভালো লাগে না? খেতে ভালো লাগে না? খেতে ভালো লাগে না? খেতে ভালো লাগে না? এই যদি ভালো না লাগে তাহলে অবস্থা স্যারের মতো হবে।
বেশি দেরি করে যে খাবার খেয়ে না, মানে লেন্দি টাইম অনেক পরে। আমি বলবো না, স্যারই বলে দেবে। দেখো এবারে কি হবে, এটা গ্যাসের প্রবলেম বেড়ে যাবে, সবথেকে বেশি প্রবলেম হয় গ্যাসের, ঠিক আছে? আচ্ছা, এই যে স্যার দেখো গ্যাসের সমস্যায় ভুগছে, ভাবছিল ভাত খেলে ঘুম আসবে, পড়াশোনা করতে গেলে সমস্যা হবে, সেই জন্য সমস্যায় পড়েছে, ঠিক আছে? এরপর দেখো, আচ্ছা সকালে উঠে উঠে চা কে কে খাও? আচ্ছা এবার হাত নামা। আচ্ছা এই যারা চা খাচ্ছ, চা খেলে কি হবে জানো? চায়ের মধ্যে কি থাকে জানো? বলো, চা খেলে বলো বলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লিভার বাড়বে। আচ্ছা ও যতটুকু জেনেছে, এই বলো চা খেলে কি হয়? দাঁড়াও, চা খেলে কি হয়? এইবার আমি যে তোমাদের এবার চা খেতে নিষেধ করবো, আমি ম্যামদেরকেও বলবো যারা যারা চা খাচ্ছেন চা খাওয়া ছেড়ে দেবেন, স্যারদেরকেও বলবো চা খাওয়া ছেড়ে দেবেন। এবার কেন ছাড়বো? চা কি করে এবার শোনো ভালো করে। চায়ের মধ্যে যে চিনি ব্যবহার করা হয়, চিনির মধ্যে সালফার থাকে, শুনে না ভালো করে। যারা যারা চা খাচ্ছ, চায়ের মধ্যে যে বিষাক্ত জিনিসটা ব্যবহার করা সেটা হচ্ছে চিনি। চিনি তো গুড় থেকে তৈরি হয়, তাহলে গুড়ের রং তো কালো হয়, তাহলে চিনির রং সাদা হয় কেন? কেউ কোনোদিন ভেবে দেখেছো? চিনির মধ্যে যে বিষাক্ত জিনিসটা ব্যবহার করা হয় তাকে সালফার বলা হয়। এই সালফার কোথায় থাকে জানো? বারুদের মধ্যে থাকে সালফার। বোম তৈরি করতে ব্যবহার হয় সালফার, সেইটাই ব্যবহার করা হচ্ছে চিনি তৈরি করার জন্য। ফলে সালফার যত তোমার পেটের মধ্যে ঢুকবে, তোমার পেটের অ্যাসিডিটির পরিমাণ বাড়বে। এবং ভালো করে দেখবে, চা খাওয়ার পর মুখ টকটক হয়ে যায় কার? চা খাওয়ার পর মুখ টকটক হয়ে যায় কার? আচ্ছা হাত নাও। তার মানে তোমার পেটের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। অ্যাসিডের স্বাদ হচ্ছে টক, সেই জন্য যখন তুমি চা খাবে তোমার মুখের মধ্যে টক টক ভাব আসবে, জেনে রাখবে তোমার হাইপার অ্যাসিডিটি হয়ে গেছে। এই জন্য আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব চা খাওয়া ছেড়ে দিতে। এবং চা যে যে খাবে তার খিদে লাগবে না। যে যে চা খাচ্ছ, চা খিদে লাগবে না। দরকার হয় সকালে উঠে হালকা গরম জল খাও, হালকা অর্জুনে ফোটানো জল খাও, অর্জুনের ছাল ফোটানো জল খাও, কিন্তু চা খাওয়া আস্তে আস্তে ছেড়ে দাও সকালে, ঠিক আছে? বলো কি নাম বলো? এই দেখো, এই বললো কিন্তু চা খায় না। কাল থেকে কে চা খাওয়া ছেড়ে দিচ্ছ? হাত তোলো। আচ্ছা বাইরে গিয়ে যখন বলবে তোরা চা খাবি না কেন, তখন কি উত্তর দেবে? যে চা কেন খাবি না, তোদের স্যার কি বলেছে, তখন কি উত্তর দেবে? যে চা খেলে পেটে রোগ হয়। কারণ তোমার বাবার বলবে যে এই কথা তুমি দাও, চা খেলে পেটে রোগ হয়। এই জন্য চা যদি খাও, দেখো কাঁচা চিনি কে কে খাও? কাঁচা চিনি কে কে খাও? লুচির সঙ্গে হোক, মুড়ির সঙ্গে হোক, কাঁচা চিনি কে কে খাও? কখন খাও কাঁচা চিনি? কখন কাঁচা চিনি খাও? দুপুরবেলা। এবার শুনে নাও, এবার শুনে নাও, কাঁচা চিনি আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে কাঁচা লবণ, কাঁচা চিনি, নুন, ময়দা, এই তিনটেকে বলা হয় হোয়াইট পয়জন, মানে সাদা বিষ। কেন সাদা বিষ? তুমি যদি লবণ একটুখানি তোমার মুখের মধ্যে ভরে রাখো তাহলে ছালা পড়ে যাবে, দেখো। সুতরাং লবণ যেটুকু রান্নায় দিয়ে হচ্ছে সেটুকু যথেষ্ট, এক্সট্রা লবণ নেবেন না। লবণ নিলে বিপি বেড়ে যাবে, ব্লাড প্রেশার। আর তুমি যদি চিনি খাও তাহলে তোমার সুগার বাড়িয়ে দেবে। তাহলে চিনি খেলে সুগার বাড়াবে, কাঁচা লবণ খেলে তোমার বিপি, ব্লাড প্রেশার বাড়াবে, যেটা 120/80 থাকা দরকার সেটাকে বাড়িয়ে নিয়ে যাবে 150। সেই জন্য কাঁচা লবণ যারা যারা খাচ্ছি আর খাবো না, কাঁচা চিনি যারা যারা খাচ্ছি আর খাবো না। কারণ কাঁচা চিনি এত বদমাইশ, এ পেটে গেলে নিজে হজম হবে না আর অন্য কেউ হজম হতে দেবে না। আমরা অনেক সময় লুচি খাই কাঁচা লবণ দিয়ে, কাঁচা চিনি দিয়ে। তো কাঁচা চিনি দিয়ে যখন আমরা লুচি খাবো
তখন দেখবো আমাদের শরীরের সমস্যা হচ্ছে, কারণ চিনি নিজে হজম হবে না, অন্যকে হজম করতে দেবে না। তাহলে আজকে আমরা এই জিনিসগুলোকে আজকে আমরা শিখলাম। আর তোমাদের কারো কিছু প্রশ্ন আছে? আর কারো কিছু প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, তোমরা কি চাও যে এই ধরনের অনুষ্ঠান আবার হোক? ভালো লাগলো? তাহলে যে কথাগুলো বললাম সেগুলো মনে থাকবে? জল খাওয়ার কথা, চিনি না খাওয়ার কথা, কাঁচা লবণ না খাওয়ার কথা, চা না খাওয়ার কথা, মাথা ব্যথা হলে কি না কথা মনে থাকবে? তাহলে আজকে আমরা শেষকালে বৃহদারণ্যকের মন্ত্র দিয়ে শেষ করব। চলো সবাই একটু বলবো, আপনারাও বসে যান। চলো সবাই আমাকে দেখতে পাচ্ছ? সবাই আমি উচ্চারণ করার পর পর তোমরা সবাই, হ্যাঁ আমি উচ্চারণ করতে দিচ্ছিল, আমি উচ্চারণ করার পর পর তোমরা সবাই উচ্চারণ করবে। আজকে আমরা মানুষ হওয়ার শিক্ষা নেব, ঠিক আছে? আজকে কেউ আমরা মানুষ হতে পারছি না, না আমাদের মান আছে, না আমাদের হুঁশ আছে। আমরা মানুষের মতো একটা ক্যাটাগরির জীব তৈরি হচ্ছি। আমরা কেউ মানুষ নয়, কোনো সংস্কার নেই আমাদের মধ্যে। অপরকে আমরা ঠকিয়ে, অপরকে লুট করে নিজে বড় হওয়ার চেষ্টা করছি। তাই চলো সবাই একটু মানুষ হই, যে মানুষ হবে তাকে কেউ ঠকাতে পারবে না, জীবনে উঁচুতে উঠবেই। তাই চলো আজকে সবাই একসাথে আমরা বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র উচ্চারণ করব। সবাই একসাথে উচ্চারণ করব, ঠিক আছে? মেরুদণ্ড সোজা করে বসবে যখন বসবে। চলো সবাই বলবে, আমি বললে আমার শুনে শুনে তোমরা বলবে, ঠিক আছে? সবাই একসঙ্গে বলবো, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय आवीर आवीर्मयधि सर्वेषां मंगलं भूयात्। আবার বলছি, सर्वेषां मंगलं भूयात्। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःखभाग् भवेत्। शांति शांति शांति। এবার যেটা তোমরা আমার সঙ্গে বললে তার মানেটা কি শুনে নাও ভালো। আমরা কি বললাম? असतो मा सद्गमय, মানে আমরা সবাই অসৎ থেকে সৎ রাস্তার দিকে যাব। কি বললাম? আমরা সবাই অসৎ থেকে সৎ রাস্তার দিকে যাব। तमसो मा ज्योतिर्गमय, মানে তামস মানে হচ্ছে অন্ধকার। অন্ধকার থেকে আমরা সবাই আলোর দিকে যাব। আজকের জগতে সবাই আলো থেকে অন্ধকারে যেতে আরম্ভ করেছে। সেই জন্য মানুষের কপালে এত কষ্ট, এত দুর্গতি, এত সমস্যা। কোথাও শান্তি নেই, না বাড়িতে না কোনো জায়গায়। তার কারণই হচ্ছে আমরা আলো নয়, আমরা আলোর দিকে যাচ্ছি না, আমরা অন্ধকারের দিকে সবাই যেতে যাচ্ছি। তাহলে বৃহদারণ্যক উপনিষদে বলছে আমরা সবাই অন্ধকার থেকে কোন দিকে যাব? তামসো মা জ্যোতির্গময়। অনেক স্কুলের যে ব্যাস থাকে তাতে বুকে লাগায় থাকে असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय। আর মৃত্যুর মা অমৃতঙ্গময়, মানে আমরা মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যাব। আমরা সবাই মরার জন্য এখন ব্যস্ত হয়ে উঠেছি। এবার শোনো, সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক। কেউ কারোর ক্ষতি চাইবে না কোনো দিন। সবার মঙ্গল হোক। তোমার কেউ ক্ষতি চাইছে চাক, তুমি সবার ঈশ্বরের কাছে চিন্তা করবে, ঈশ্বরের কাছে কামনা করবে সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
সবাই সবার ভালো দেখুক, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, কাউকে যেন দুঃখ ভোগ করতে না হয় এই জগৎ সংসারে এসে। তাহলে যদি আমাদেরকে দুঃখ ভোগ করতে না হয়, তাহলে আমাদেরকে অসৎ নয় সৎ রাস্তার দিকে আমরা যাব, অন্ধকার নয় আলোর দিকে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই খুব বড় হও, সবাই শেখো। আর যদি 5TV কলেজে কোনোদিন যাও, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার। ঠিক আছে? চ্যানেলটা আছে ইউটিউবে, গীতা দর্শন, GEETS দিয়ে DARS খুললে সেখানে পাবে। তো গীতাতে বলছে, আমি তোমাদের শোনালাম আমাদের মন কত চঞ্চল, তোমাদের শোনালাম অর্জুনকে কি বললো, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবার দৃঢ়ম তস্যাহং নিগ্রাম মন্যে বায়ুরিবু সুদুষ্করম, বাতাসের থেকেও চঞ্চল মন। তাহলে মনকে শান্ত করার জন্য কি দরকার? অভ্যাস, আর একটা কি বলেছিলাম, বৈরাগ্য। এবার দেখো, সবাইকে আমাদেরকে মরতে হবে একদিন, সবাই আমরা এই জগৎ সংসার থেকে চলে যাব। সুতরাং যাওয়ার আগে ভালো কিছু করে যাও, কারণ তুমি যে কাজটা করে যাচ্ছ মানুষ তোমার কর্মের জন্য মনে রাখবে। যদি খারাপ কাজ করো খারাপের জন্য মনে রাখবে, যদি তুমি কোথাও খারাপ কাজ করে যাও তাহলে বলবে, উল্টো পাল্টা কথা বললে তোমার বাবার নাম তুলবে। আর যদি ভালো কাজ করো তাহলে বলবে এই দেখ মুখে চলে যাচ্ছে। তাহলে ভালো কাজ করার চেষ্টা করবো। গীতাতে বলছে, গীতার 2য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে বলছে, ইয়াতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যেয়ার্থে না তং সচেতন অর্হসি। অর্থাৎ অর্জুন, তুমি কি ভাবছো? এসেছো তখন এই জগৎ সংসার থেকে, তখন তোমাকে যেতে হবে। তাহলে যদি আমাদেরকে মরতে হয় তাহলে এমন কিছু করবো যাতে আমাকে না মরতে হয়। তার মানে লতা মঙ্গেশকরজি মারা গেছেন 2-3 বছর হলো, কিন্তু তার গান মরবে না কোনোদিন। কিশোর কুমার মারা গেছেন, কিন্তু তার গান কোনোদিন মরবে না। তাহলে আমার কর্ম কোনোদিন কেউ মারতে পারবে না। আমার এই শরীরটা নশ্বর, আমি জানি না কালকে আমি আর সূর্য দেখতে পাবো কিনা এই জগৎ সংসারে, কিন্তু আমার কর্মটা থেকে যাবে। অন্তত এখানে তোমরা একদিন বলবে যে হ্যাঁ একটা স্যার এসেছিল, অমুক জায়গা থেকে এসেছিল, তাহলে আমি যেটা তোমাদের শিখিয়ে গেলাম সেটা কিন্তু তোমাদের মনে থাকবে। কিন্তু আমি নাও থাকতে পারি জগৎ সংসারে, কালকে আর থাকবো কিনা আমি জানি না। তাহলে সবাই এইভাবেই কাজ করো যে আমাকে সমাজের জন্য বাঁচতে হবে। সেই জন্য আমি দুটো জিনিসের উপর কাজ করছি, একটা যোগব্যায়াম আর একটা হচ্ছে এই গীতা ভাগবত পাঠ, যার দ্বারা মানুষকে মানুষ করা যায়। তাছাড়া আমরা কেউ মানুষ হচ্ছি না, সবাই মানুষের নামে অমানুষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে গীতার আর দুটো শ্লোক বলে, এই যে কাম ক্রোধ লোভ আমাদেরকে কিভাবে মেরে ফেলে, এর জন্য আমি তোমাদের 2য় অধ্যায়ের 62 এবং 63 নম্বর শ্লোক শোনাবো। একটুখানি মন দিয়ে শোনো, যেহেতু ম্যাম বলেছেন গীতার কিছু শ্লোক শোনাতে, সেহেতু একটুখানি শোনো, তাহলে তোমার ভালো লাগবে। এবং এই জগৎ সংসারে তোমাকে উদ্ধার করার ক্ষমতা আর কেউ নেই। তুমিই পারো তোমাকে উদ্ধার করতে, তুমিই পারো তোমাকে উপরের দিকে নিয়ে যেতে, তুমিই পারো তুমি নিচের দিকে নিয়ে যেতে। সেই জন্য যদি উপরের দিকে উঠতে চাও তাহলে এই সমাজকে চেঞ্জ তুমি করতে পারবে না, যতই চেষ্টা করো। আগে নিজেকে পরিবর্তন হতে হবে। সেই জন্য তুমি যদি নিজেকে পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করতে যাও তাহলে হবে না। আমি নিজে ব্যায়াম করি না, তোমাদেরকে ব্যায়াম শেখাতে আসি, তাহলে তো হবে না। আগে আমাকে চা খাওয়া ছাড়তে হবে, তবেই তোমাদেরকে বলতে পারবে যে চা খাওয়া যাবে। আগে আমি নিজে চিনি খাওয়া ছাড়বো, আগে লবণ খাওয়া ছাড়বো, তবেই আমি এই কথাটা তোমাদেরকে বলতে পারবো। তাই সমাজকে পরিবর্তন করার আগে নিজেকে আমাদেরকে পরিবর্তিত হতে হবে। তাই বলছে ঊর্ধ্বরেদাত্মন আত্মানাম আত্মানাম অবসাদয় আত্মবই হাত্মনা আত্মান বই যেন আত্মবই। তাহলে ওঠো, জাগো এবং সামনের দিকে আগাও, সামনের দিকে তাকাও। তুমি পারো তোমাকে উদ্ধার করতে, এই জগৎ সংসারে আর কেউ পারে না তোমাকে উদ্ধার করতে। তাই গীতাতে বলছে ইন্ধায়ত বিষান পুংস সঙ্গন্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণিষ্যতি। দেখো, যদি আমাদের বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু ঘটবে। যেমন দেখবে প্রত্যেকের মন আর বুদ্ধি দুটো জিনিস আছে। দেখবে মন আমাদেরকে খারাপ রাস্তার দিকে নিয়ে যায়, সেই জন্য বুদ্ধির পরামর্শ দরকার। সেই জন্য একটা কাজ করার আগে 10 বার ভেবে নেবে। একটা স্যার বা ম্যাম তোমাদেরকে যখন হোমওয়ার্ক দিচ্ছেন বা বাড়ির জন্য কাজ দিচ্ছেন,
তখন ভাববে তোমাদের ভালোর জন্যই দিচ্ছে। কারণ পড়াশুনো না শিখে কেউ কিন্তু বড় হতে পারেনি আজ পর্যন্ত। এর বিপরীতে অনেকেই অনেক উদাহরণ হয়তো তোমাকে দেখাবে। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যায়নি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সে সংস্কার পেয়েছে, যে শিক্ষা পেয়েছে, তা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং কারোর সঙ্গে কম্পেয়ার মানে তুলনা করার আগে নিজে ভালো করে বুঝতে হবে। তাই চলো, আজকে বেশি কথা বললে এদের একদিনে এত নেওয়ার ক্ষমতা নেই, এরা বাচ্চা তো।